সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণিমাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। এখন কাহনে শুনবেন অভিক অর্জুন দত্তের লেখা রুদ্ধশ্বাস স্পাই থ্রিলার অপারেশন বলোচ শেষ পর্ব। একদম কথা বাড়াবো না, জাস্ট যারা প্রথম পর্ব শোনেননি তারা এক্ষুনি ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে চলে যান, সেখানে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে। এছাড়া প্রথম কমেন্টেও আগের পর্বের লিঙ্ক পাবেন। আর যারা এত পরিশ্রম করতে চাইছেন না তাদের জন্য ছোট্ট করে রিক্যাপ রইল। আর যারা ইন্ট্রো রিক্যাপ সব স্কিপ করতে চান তারা ডেসক্রিপশনের শুরুতে স্কিপ ইন্ট্রো লেখার পাশের টাইমে ক্লিক করুন। শুধু গল্পতে একটা লাইক এবং সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন প্লিজ। তাহলে এখন রিক্যাপ। পাক অধিকৃত কাশ্মীর বালুচিস্তানের ওপর চলে পাকিস্তানের অকথ্য অত্যাচার। তার সাথে লস্কর জঙ্গি এবং তালিবান, এই দুইয়ের মাঝখানে তারা স্যান্ডউইচ হয়ে বেঁচে রয়েছে। দিনের পর দিন সেই অত্যাচারের প্রতিবাদে তৈরি হয় বলোচদের লিবারেশন বাহিনী, যাদের একমাত্র লক্ষ্য আজাদি। বলোচদের এই আন্দোলনের নেতা আফতাব বলোচকে পাগলের মতো খুঁজছে পাকিস্তান আর্মি। এর মধ্যে লস্কর নেতা রুমান আলীর লোকেদের হাতে আব্বাসাবাদের 2 বলোচ যোদ্ধা মারা যায়। প্রতিবাদ স্বরূপ কোয়েটা আর্মি ক্যান্টনমেন্টে আত্মঘাতী বোমা বিস্ফোরণ করে বলোচরা। আফতাব বলোচ সহ মুভমেন্টের অন্য নেতাদের খুঁজে না পেয়ে আব্বাসাবাদ গ্রাম থেকে মহিলা এবং বাচ্চাদের তুলে নিয়ে এসেছে আর্মিরা। তাদের উপর অত্যাচার হচ্ছে কোয়েটা আর্মি জেলে। র এজেন্ট সৈকত ওরফে বাজ সমস্ত রিপোর্ট পাঠাচ্ছে ভারতে। তবে করাচিতে একটি ঝামেলায় জড়িয়ে পড়ার কারণে বাজের নামে লুকআউট নোটিশ জারি হয়েছে। পাকিস্তান ইন্টেলিজেন্স আইএসআই এর চিফ রফিক আহমেদ তাদের পোড় খাওয়া এজেন্ট আসাদকে ডেকে পাঠিয়েছে আফতাব বলোচকে ধরার জন্য। এদিকে ফিল্ড মার্শাল ইমতিয়াজ হোসেন পাক প্রধানমন্ত্রীকে সরিয়ে নিজে ক্ষমতায় আসতে চায়। আসাদ এবং তার সহকারী সাহিল খোঁজ পেয়েছে আফতাব বলোচের গোপন ঠিকানার। সৈকত প্ল্যান করেছে সে কোয়েটা আর্মি জেলে ঢুকবে। তারপর সাহিল অফিস থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিল। দুজনেই হেলমেট পরে নিল। বাজারের ভিড় এড়িয়ে সাহিল সরু গলির রাস্তা ধরল। কিছুক্ষণ পরেই তারা সেক্টর 38-এর কাছে পৌঁছে গেল। সাহিল বাইক দাঁড় করিয়ে বলল, এই মসজিদেই আছে। আসাদ বলল, চলো বাইক স্ট্যান্ড করো। ব্যাকআপ বলে রাখবেন না জানাব? না, ভেতরে ওদের লোক থাকে, আফতাব ঠিক খবর পেয়ে যাবে। লেটস গো। 5-6টা বাচ্চা ক্রিকেট খেলছে। এই অঞ্চলের রাস্তা পিচের নয়, ড্রেনের থেকে পচা গন্ধ উঠছে। মসজিদের ভেতরে ঢুকে পড়ল দুজনে। মসজিদ ফাঁকা, ইমাম সাহেব ছাড়া কোথাও কেউ নেই। তাদের ঢুকতে দেখে ইমাম সাহেব বলল, মাগরিবের নামাজের এখনো দেরি আছে। আসাদ মসজিদের চারিদিকে দেখতে শুরু করল। সাহিল ইমাম সাহেবের সামনে বসে বলল, জানাব, এখানে কি কেউ এসেছে? আমি জানি আপনি মিথ্যে কথা বলবেন না। ইমাম সাহেব সাহিলের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর দরবারে সবাই আসতে পারে। আমি জানি না আপনি কার কথা বলছেন। আসাদ কাউকে না দেখতে পেরে বসে পড়ল। সাহিল তার ফোন বের করে একটা ছবি বের করে ইমাম সাহেবকে দেখিয়ে বলল, একে দেখেছেন? এ কোথায় জানাব? ইমাম সাহেব কিছু বলার আগেই রাস্তার বাচ্চাগুলো অদ্ভুতভাবে চিৎকার করে উঠল। আসাদ সেটা শোনা মাত্র কোনো দিকে না তাকিয়ে মসজিদের বাইরে দৌড়ে গেল। বাইরে এসে দেখল এক যুবক মসজিদের পাশের গলি দিয়ে দৌড়তে শুরু করেছে। আসাদকে বাইরে বেরোতে দেখে সাহিলও বেরিয়ে গিয়েছিল। দুজনে পালিয়ে যাওয়া যুবকটির পিছু নিল। এই অঞ্চল কোয়েটার বস্তি অঞ্চল, ছোট ছোট বাড়ি। এই বাড়ির সঙ্গে লেগে আছে আরেক বাড়ি, ছোট ছোট গলি। রাস্তা সমতল নয়, উঁচু নিচু। যুবকটি প্রাণপণে দৌড়তে দৌড়তে প্রায় 1 কিলোমিটার গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে তাদের দিকে তাকিয়ে হাসল। আসাদ ছুটে এসে ছেলেটার কলার ধরে বলল, কে তুই? ছেলেটা বলল, এই তো জানাব, সামনে স্পোর্টস আছে, তাই দৌড় প্র্যাকটিস করছিলাম। আসাদ ছেলেটার পেটে জোরে একটা লাথি কষালো। ছেলেটা কাঁচতে কাঁচতে মাটিতে বসে পড়ে আবার হাসতে শুরু করলো। সাহিল খানিকটা পেছনে ছিল। আসাদের কাছে এসে বলল, কি হলো জানাব? আমরা
আমরা ট্র্যাপড হয়ে গেলাম। আফতাবও ওখানেই ছিল, ইনফরমেশন ঠিক ছিল। সাহিল ছেলেটাকে মাটিতে ফেলে মারতে শুরু করলো। আসাদ কয়েক সেকেন্ড ছেলেটার দিকে তাকিয়ে হেসে পকেট থেকে রিভলভার বের করে ছেলেটার কপালে ধরল। ছেলেটা এতক্ষণ হাসছিল, এবার একটু অবাক এবং ভীত হয়ে আসাদের পা জড়িয়ে ধরল। জানাব আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন। আসাদ কিছু না ভেবে ছেলেটার কপাল লক্ষ্য করে গুলি চালালো। আশেপাশে যারা ছিল তারা গুলির শব্দে পালাতে শুরু করলো। আসাদ হাঁটু গেড়ে বসে ছেলেটার লাশের দিকে তাকিয়ে বলল, ও হাসি পাচ্ছিল তোর, তাই না? আরো হাস, হাস না। সাহিল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবতেই পারছিল না আসাদ এভাবে গুলি চালিয়ে দিতে পারে। ছেলেটাকে গুলি করার কোনো দরকার ছিল না, তুলে নিয়ে গিয়ে জেরা করলেই হতো। আসাদ সেটা না করে সরাসরি গুলি চালিয়ে দিল। নিজের চোখকেই বিশ্বাস করে উঠতে পারছিল না সাহিল। সকাল 11টা, ইসলামাবাদ, প্রাইম মিনিস্টারের সেক্রেটারিয়েট। বশির আলী নিজের চেম্বারে প্রবেশ করা মাত্র তার প্রিন্সিপাল সেক্রেটারি এসে বলল, জনাব, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি থেকে একের পর এক ফোন এসে যাচ্ছে। বশির আলী ভ্রু কুঁচকে বললেন, সে কি, কেন? জানি না জনাব, আপনাকেই জানাবেন বলেছেন। এই যে জনাব, আবার ফোন বাজছে। ঠিক আছে, আমি ধরছি। আমি কি অপেক্ষা করব না চলে যাব জনাব? আপনি যান এখন, কোনো প্রয়োজন হলে আমি আপনাকে ডেকে নেব। প্রিন্সিপাল সেক্রেটারি ঘর থেকে বেরিয়ে গেলেন। বশির আলী ফোনটা না ধরে চুপ করে তার চেয়ারে বসলেন। পার্লামেন্ট শুরু হয়ে গেলে একরকম, নইলে অফিসে এসে কিছুক্ষণ চুপ করে বসে থাকতে ইচ্ছে করে। ফোনটা থেমে গিয়ে আবার বাজতে শুরু করলো। বশির আলী এবার ধরলেন। হ্যালো। হ্যালো, মিস্টার প্রাইম মিনিস্টার বলছেন? হ্যাঁ বলুন। আমি জুলিয়ানা বলছি। ভালো আছেন? হিউম্যান রাইটস? বশির আলী বিরক্ত হলেও সেটা প্রকাশ না করে বললেন, হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে একটা বিশেষ দরকারে ফোন করেছি। আপনি কি এখন ব্যস্ত আছেন? আপনি বলুন, আমি শুনছি। হ্যাঁ, বলছিলাম যে বালুচ লিবারেশন বাহিনীর কিছু সদস্যকে না পেয়ে পাকিস্তান সেনাবাহিনী আব্বাসাবাদ থেকে তাদের বৃদ্ধ বাবা মা এবং স্ত্রী সন্তানকে আটক করেছে কোয়েটায়। এই ব্যাপারে আপনি কোনো স্টেপ নেবেন? বশির আলী উত্তর না দিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। হ্যালো 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 মিস্টার পিএম, আপনি কি শুনছেন? হ্যাঁ বলুন। বলছি, আমি কি বলেছি আপনি কি শুনতে পেয়েছেন? হ্যাঁ আপনার কথা আমি শুনেছি, কিন্তু কোয়েটায় কি ঘটেছে সেটা সম্পর্কে আমি এখনো কিছু জানি না। আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। দেখুন জনাব, আপনি খুব ভালো করে জানেন বালুচ বাহিনীর বর্তমান ওয়ার্কিং প্রেসিডেন্ট মিস্টার মারি এখন ব্রিটেনে আছেন। উনি নিজে আমাদের ব্যাপারটা জানিয়েছেন। এতক্ষণে হয়তো আমেরিকান প্রেসিডেন্টের কাছেও খবর চলে গেছে। আপনাকে আমরা অনুরোধ করছি, আপনি ইমিডিয়েট স্টেপ নিয়ে ব্যাপারটাকে সামাল দিন, নইলে পাকিস্তানের খুব বড় ফেস লস হয়ে যাবে। বশির আলীর ইচ্ছে করছিল চিৎকার করে উঠে বলেন, আর ফেস লস হওয়ার কি বাকি আছে, কিন্তু কিছু না বলে বললেন, ঠিক আছে আমি দেখছি। ফোনটা কেটে তিনি ইমতিয়াজ হোসেনকে ফোন করলেন। তার ফোন পাওয়া মাত্র ইমতিয়াজ ফোন ধরে বললেন, জি জনাব, বলুন। বশির বললেন, আব্বাসাবাদে কি হয়েছে? ইমতিয়াজ থমকে গিয়ে বললেন, কি হয়েছে জনাব? আমাকে সেক্রেটারিয়েটে এসে ফরেন থেকে আসা ফোনে জানতে হচ্ছে আর্মি কাল আব্বাসাবাদ থেকে জেনানাদের আটক করেছে। জি জনাব, আমিও পরেই জানতে পারলাম। এখানে তো আমারও কিছু বলার নেই জনাব। কোয়েটার জওয়ানেরা খুব রেগে আছে। ওদের কিছু বললে ওরা এই মুহূর্তে আমার কথা শুনবেও না। এভাবে ক্যান্টনমেন্টে আক্রমণ ওরা কোনোভাবে মেনে নিতে পারছে না। যতক্ষণ না আব্বাসাবাদের দোষীরা সারেন্ডার করছে, আমার মনে হয় না জনাব ততক্ষণ না আমাদের আর্মিরা কাউকে ছাড়ার কথা ভাববে। হিউম্যান রাইটস কমিশন থেকে ফোন এসেছিল। আমেরিকান প্রেসিডেন্টও এই ব্যাপারে আমাকে ফোন করতে পারে। এখন আমি কার কথা শুনবো আপনি বলুন। দেখুন জনাব, আমরা যদি এখন কোয়েটা জওয়ানদের বলি ওদের ছেড়ে দিতে, তাহলে কিন্তু একটা রিভল্ট হতে পারে ওদের মধ্যে। ইট উইল বি
হিউজ রিস্ক জনাব। আপনি কি কিছুই করতে পারবেন না? এই ব্যাপারটা অত সোজা হবে না, এর অ্যাডভার্স এফেক্ট পড়তে পারে। বালোচদের মাথা বসে আছে ব্রিটেনে, তাদের কাছে সব খবর চলে গেছে। এখন আমরা যদি এ ব্যাপারে কোনো কিছু না করি তাহলে পলিটিক্যালি সমস্যার সম্মুখীন হব। সবথেকে বড় কথা, আমরা আমেরিকাকে কি জবাব দেব? জনাব, আমাদের কেনই বা আমেরিকাকে এত জবাব দিতে হবে জনাব? এই বালোচ লিবারেশনকেও সিআইএ ফান্ড করে, এগুলো সব ওপেন সিক্রেট। আমেরিকা কি বলবে ভেবে আমরা বসে থাকবো? আব্বাসাবাদ থেকে যদি সরাসরি আপনি বিদ্রোহীদের গ্রেফতার করতে চান, কোনো দিন আপনি সফল হবেন না। এটাই একমাত্র উপায় জনাব। ওদের বিবি, বাচ্চা, বাবা মাকে আটক করা হলে ওরা ঠিকই আত্মসমর্পণ করবে, আর একমাত্র এভাবেই আমরা এই বিদ্রোহ দমন করতে পারবো। নইলে খুব বড় ফেলিওর হয়ে যাবে জনাব। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ ওদের মুক্তির ব্যবস্থা করুন। যদি ব্যাপারটা গোপনীয়তার সঙ্গে হতো তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু এই মুহূর্তে ব্যাপারটা গোটা পৃথিবী জেনে গেছে। আপনি অন্য কোনো প্ল্যান ভাবুন। ঠিক আছে, আমি তাহলে ওদের অফিসিয়ালি ছেড়ে দিতে বলছি। আজ বিকেলে ওদের মুক্তির ব্যবস্থা করছি। গ্রামের দিকে যাওয়া কোনো বাসে ওদের তুলে দেওয়া হবে। তারপর আমাদের বাহিনী ওদের আবার গোপনে আটক করে গোপন কোনো জায়গা নিয়ে যাবে। এটা করলে আশা করি আমেরিকার কোনো খবর পাবে না জনাব। বশির কয়েক সেকেন্ড ভেবে নিয়ে বললেন, এক কাজ করুন, আপনি ওদের ছেড়ে দিন। ওদের কিছু হলে বালোচ যোদ্ধারা আরও রেগে যাবে। শুধু যোদ্ধা কেন, গোটা দেশে ছড়িয়ে থাকা অনেক বালোচই রেগে যাবে। যে গৃহযুদ্ধ লাগবে সেটা সামলানো যাবে না। ইন্টারন্যাশনাল প্রেশারকে এড়িয়ে যাওয়া এক্ষেত্রে একেবারেই অসম্ভব। ইমতিয়াজ অবাক হয়ে বললেন, আপনি ওদের ছেড়ে দিতে বলছেন? আমি আপনাকে অনুরোধ করছি, বাকিটা আপনার উপর। ঠিক আছে জনাব, আমি কোয়েটায় যোগাযোগ করে দেখি কিছু করা সম্ভব নাকি। যদি না পারি তবে গুস্তাখি মাফ করবেন জনাব। ফোন কেটে গেল। বশির বুঝলেন ইমতিয়াজ বেশ রেগে গেছেন। দীর্ঘশ্বাস ফেললেন উনি। এমন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন যে দেশের সেনাবাহিনীই প্রধানমন্ত্রীর কথা শোনে না। মুজফফরাবাদে রওনা হতে হবে। পাকিস্তানি আর্মি ক্যাম্প ভিজিট করার ব্যাপার আছে। ইমতিয়াজ তৈরি হচ্ছিলেন। মেজর জেনারেল কাদিরের ফোন এলো। ইমতিয়াজ ধরলেন। বলুন কাদির সাহেব, আপনি কি রওনা দিয়েছেন? কাদির বললেন, না জানাব, আমি আধ ঘন্টা পরে রওনা দেব। আপনাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করলাম। কি খবর? আসাদ শেখ এর মধ্যেই একজনকে এনকাউন্টারে উড়িয়ে দিয়েছে। আফতাবের লিড পাওয়া গেছে কোয়েটায়। ওকে খুঁজতে গিয়ে একটা ছেলে ওকে মিসলিড করেছিল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দিয়েছে। বাহ, মাশাল্লাহ, আজকের বেস্ট খবর শোনালেন আপনি। তার মানে আমাদের এজেন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। দ্যাটস গুড। জি জানাব, কিন্তু এর ফলে ওই সেক্টরে বিক্ষোভ দেখা দিয়েছে। ওরা প্রথমে মসজিদের ভেতরে ঢুকেছিল। খবর ছিল আফতাব ওখানে আছে। সে খবরটা কে দিয়েছিল? সাহিল। যাক, তার মানে আমার গালিগালাজ কাজে দিয়েছে, গায়ে গিয়ে লেগেছে ওর। সাহিলও তার মানে এখন ঠিক করে কাজ করবে। কিন্তু কোয়েটা জানতে চাইছে সেক্টর 38-এর বিক্ষোভের কি করব আমরা। কি আবার করবেন? সেনা মোতায়েন করে দিতে বলুন। যেখানে বিক্ষোভ হবে লাঠি মেরে ঠ্যাং খোঁড়া করে দিন। আফতাবের মতো দেশদ্রোহীকে ওরা আশ্রয় দিয়েছে, এত বড় পাপ করে ছাড় পাবে কেন? ব্যবস্থা নিন, ব্যবস্থা নিন, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিন। কিন্তু এর ফলে বালুচদের প্রতি সিম্প্যাথি বাড়তে পারে। আর কত বাড়বে? সবকিছুর একটা সীমা থাকে কাদির সাহেব, আর এখানেও সেটা আছে। তবে দ্য গুড থিং ইজ আফতাব ইজ ইন কোয়েটা, আর আসাদ ওখানেই আছে। শুট অ্যাট সাইটের অর্ডারটা জারি করুন। আফতাবের ওপর কোনো রকম হামদর্দি দেখানো যাবে না। আমাদের সেনার ওপর যারা অ্যাটাক করে তাদের ওপর কোনো দয়াই নেই। কিন্তু জনাব, আফতাব ওখানে আছে, এতে আমাদেরও চিন্তা বাড়ল। কিরকম? রুমান আলীর কান্দাহার থেকে ফেরার সময় হয়েছে। আমরা চাইছিলাম ব্যাপারটা যত গোপনে করা যায় তত ভালো। এখন রুমান আলীর আগমন আর আফতাবের ওখানে যাওয়াটা ক্ল্যাশ করে গেলে নিউজ বেরিয়ে যাবে। এবারেও তো রুমানের আমার কনভয়ই ফেরার কথা। এটা চিন্তার ব্যাপার, সে নিয়ে সন্দেহ নেই। কোয়েটা নিরাপত্তা আরও বাড়িয়ে দিতে হবে।
যে গর্তে আফতাব লুকিয়ে থাকুক ওকে বের করে মারতে হবে, এবং সেটা রুমানের ফেরার আগেই। আমি আসাদের সঙ্গে কথা বলছি। জি জনাব। ফোন রেখে ইমতিয়াজ আসাদকে ফোন করলেন। আসাদ ধরে বলল, জি জনাব। আসসালামু আলাইকুম। তোমার অপারেশন শুরু হয়ে গেছে জেনে ভালো লাগলো। আমার ভালো লাগেনি জনাব, বরং নিজের উপর রাগ হচ্ছে আমার। আমি নিশ্চিত আফতাব ওই মসজিদেই ছিল। দারুণ লিড দিয়েছিল সাহেল, মিস করে গেলাম। ফিলিং টেরিবলি ব্যাড জনাব। দেখো আসাদ, তুমি যাওয়ার আগে আমাদের কাছে কোয়েটা একেবারেই লস্ট কেস ছিল। তুমি এখন কাউন্টার অ্যাটাক শুরু করেছো। ওদের কাছে মাঠটা এখন আর ফাঁকা থাকবে না, এটাই আমার কাছে স্বস্তির। তবে আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি। কোয়েটা রেজিমেন্টের 10 জন নন বালক সেনাকে নিয়ে একটা টাস্ক ফোর্স বানিয়ে নাও। তারপর তাদের নিয়ে তুমি আফতাবকে খুঁজতে শুরু করো। আই থিঙ্ক দ্যাট উইল হেল্প ইউ। না জনাব, আমি ওভাবে কাজ করতে পারবো না। আমার সঙ্গে শুধু সাহেল থাকলেই হবে। তুমি শিওর? ইয়েস স্যার, আমি শিওর। এই মুহূর্তে আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। ওটা একটা বড় ট্র্যাপ হয়ে গেছে। কে বিক্রি হয়ে গেছে, কে হয়নি, এখন সেটা খুঁজতে বসলে আরো বড় সমস্যায় পড়তে হবে আমাদের। তার আগে আমি ওই আফতাবকে খুঁজে মারবো। আমি তোমাকে ভরসা করি আসাদ। তুমি যখন বলছো তখন ঠিকই আছে, বাট আই ওয়ান্ট রেজাল্ট আসাদ। আফতাবকে না মেরে আমি কোয়েটা থেকে ফিরবো না ইনশাল্লাহ। দ্যাটস মাই বয়, দ্যাটস মাই বয়। বরফ পড়ছে কাশ্মীর উপত্যকায়। জওয়ানদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে এসে আর্মি ক্যাম্পে ফেরত এসেছেন ইমতিয়াজ হোসেন, সঙ্গে মেজর জেনারেল কাদির। হোসেন বললেন, আওয়ার কান্ট্রি ইজ গ্রেট। একদিকে বালুচিস্তান, একদিকে কাশ্মীর, অসাধারণ কন্ট্রাস্ট। কাওয়া চা দিয়ে গেল সেনা ক্যান্টিন থেকে। চায়ে চুমুক দিয়ে ইমতিয়াজ বললেন, পলিটিক্যাল প্রেশার না থাকলে ইন্ডিয়া থেকে শ্রীনগর নেওয়া সময়ের অপেক্ষা। চীন আমাদের সঙ্গে আছে, কিন্তু এটার অ্যাডভান্টেজ আমরা নিতে পারলাম না। কাদির চিন্তিত মুখে বসেছিলেন। ইমতিয়াজ বললেন, কি হলো আপনার মেজর? কোনো প্রবলেম? রুমান আলী জানিয়েছে ও যেভাবে গেছিল সেভাবেই ফিরবে। তার মানে আবার একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ব্যাপারটা খুব রিস্কি হয়ে যাবে জানাব। কিন্তু কিছু করার নেই, এটা আমাদের করতেই হবে কাদির সাহেব। জি জানাব। মৌলানার সঙ্গে মিটিং কখন? ইমতিয়াজ ঘড়ি দেখে বললেন, এখনই চা শেষ করে বেরোবো। কাওয়া এই ওয়েদারের জন্য খুব ভালো। আসাদের উপর আপনি ভরসা করছেন জানাব? আমি ওর কাজ দেখে ইমপ্রেসড হয়েছি। আসাদ আমাদের ফিউচার কাদির সাহেব। আইএসআইতে আসাদের মতো অফিসার দরকার। আমাদের ডিকশনারি থেকে রেহেম শব্দটা যত তাড়াতাড়ি মুছে দেওয়া যাবে আমাদের দেশের পক্ষে ততটাই মঙ্গল। জি জানাব। চলুন, মৌলানা অপেক্ষা করছে। আমি যাব? যাবেন না মানে? আপনার সঙ্গে তো মৌলানা আরও বিশেষভাবে দেখা করতে চাইছেন। আসলে আপনি এত ঝুঁকি নিয়ে এত বড় একটা কাজ করে দিয়েছেন। চলুন। দুজনে বেরোলেন। মুজফ্ফরাবাদ পেরিয়ে পাহাড়ি রাস্তায় বেশ খানিকটা যাওয়ার পর কনভয়ের বাকি গাড়িগুলো দাঁড়িয়ে গেল। শুধু তাদের গাড়িটা চলতে থাকলো। কিছুক্ষণ পরে লস্করের ক্যাম্পে পৌঁছলেন তারা। মৌলানা বরকতুল্লাহ তাদের জন্যই অপেক্ষা করছিলেন। সৌজন্য বিনিময়ের পর তারা বসল। মৌলানা বলল, ক্যাম্পের দিকে আপনার নজর নেই হোসেন সাহাব? ইমতিয়াজ বললেন, কেন হুজুর? রাস্তা খারাপ হয়ে গেছে, ঠিক করাবেন কবে? এই রাস্তাটা ঠিক করলে বা ক্যাম্পের অস্তিত্বের ব্যাপারে হাইলাইট হলে ইন্ডিয়ানরা বুঝে যাবে জনাব। তাতে কি হয়েছে? আপনি ইন্ডিয়ানদের ভয় পান বুঝি? ভয় পেয়ে ঘরে বসে থাকবে, এরপরে পাকিস্তান আর্মির চিফ। বিষয়টা তা নয় জনাব। ইন্ডিয়া গোটা পৃথিবীতে আমাদের বিরুদ্ধে ক্যাম্পেইন করছে যে আমরা টেররিস্ট পুষছি। মৌলানা চিৎকার করে উঠল, আমরা টেররিস্ট নই, আমরা জিহাদি। এই দুনিয়াটাকে কাফেরদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের। ইন্ডিয়া কি বুঝবে? ওরা তখন মুসলমানদের কোণঠাসা করে দিতে ব্যস্ত।
আমরা কতদিন আর এইভাবে ভয়ে ভয়ে থাকবো? হ্যাঁ, না 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 না, এভাবে বেশি দিন চলবে না। কাশ্মীরিদের রক্ষা করতে হবে আমাদের। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনাদের কিচ্ছু করতে হবে না। যা করবার তা আমরাই করব। আমার ক্যাম্পের প্রতিটা ছেলে জিহাদের জন্য প্রস্তুত আছে। এই সপ্তাহেই 10 জন এলওসি ক্রস করবে ইনশাল্লাহ। মৌলানা কাদিরের দিকে তাকিয়ে বলল, তো জেনারেল সাহাব, আপনি কবে আমার বেটাকে ফেরত আনবেন? হ্যাঁ, জেনারেল সাহেব জানেন না যে জনাব, আপনি যেদিন বলবেন উনি সেদিনই কোয়েটায় রওনা দেবেন। আমেরিকা আর বেশি দিন আফগানিস্তানে থাকবে না। আফগানিস্তানে খুব শিগগিরই আবার শরিয়াতি শাসন আসতে চলেছে ইনশাল্লাহ। ইমতিয়াজ অবাক হয়ে বললেন, এই খবরটা তো জানতাম না জনাব। মৌলানা দাড়িতে হাত বুলিয়ে বলল, অনেক খবরই আছে যেগুলো আপনারা জানবেন না, আপনাদের জানার দরকারও নেই। তবে পাকিস্তান আমাদের পাশে থাকলে আমরাও পাকিস্তানের পাশে থাকব। রোমান কান্দাহার থেকে আমাদের জন্য অনেক সামান নিয়ে আসবে জনাব। এই ক্যাম্প পর্যন্ত তার সেফ প্যাসেজের ব্যবস্থা আপনাদের করতে হবে। হ্যাঁ, ইন্ডিয়াতে ধামাকা করতে চাইলে আমাদের বারুদের যোগানের ব্যবস্থা তো আপনাদেরই করতে হবে, তাই না? কটা ট্রাক আসবে? 11টা। ইমতিয়াজ কাদিরের দিকে তাকালেন। কাদির বললেন, কোয়েটা হয়ে 11টা ট্রাক নিয়ে আসা খুব ঝুঁকির কাজ হবে জনাব। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের জন্য আমাদের ছেলেরা এত বড় ঝুঁকি নিচ্ছে, আর আপনারা এটুকু আমাদের জন্য করতে পারবেন না? এই অস্ত্রের সাপ্লাই তো আপনাদেরই করার কথা ছিল নাকি? আমাদের ছেলেকে ঝুঁকি নিয়ে আফগানিস্তান হয়ে এই সাপ্লাই নিয়ে আসতে হচ্ছে। তারপর আপনারা বলছেন সেফ প্যাসেজ দিতে পারবেন না। কোন মুখে বলছেন এ কথা? ইমতিয়াজ মৌলানাকে শান্ত করার চেষ্টা করলেন। ঠিক আছে জনাব, আমি দেখছি বিষয়টা, আপনি চিন্তা করবেন না। আসলে এমনিতেই বালুচিস্তান নিয়ে আমাদের একটু প্রেশার যাচ্ছে। ওদের বিদ্রোহে ক্ষতি হচ্ছে আমাদের দেশের ইমেজের। আরে লাভ ক্ষতির হিসেব না করে গুলি করে মেরে দিন। হ্যাঁ, যারা কাফেরদের সাহায্য নিয়ে চলে তাদের প্রতি আমার বিন্দু মাত্র সহানুভূতি নেই। কতজনকে মারবো জনাব? এমন একটা দিন আসবে যেদিন আমেরিকা, ইন্ডিয়ার মতো দেশ আমাদের পায়ের তলায় থাকবে। আমাদের কাছে ওদের মাথা নোয়াতে হবে। সেদিন বেশি দূরে নেই। আমাদের যোদ্ধারা তৈরি হচ্ছে। কালকেই কাবুলে 2 জন আমেরিকান কুকুরকে গুলি করে মারা হয়েছে। আপনারা কিসের ভয় পান? কাকে ভয় পাচ্ছেন? শুনেছি বসির আলী একেবারেই দুর্বল। এরকম দুর্বল মানুষ কি করে পাকিস্তানের মানুষের নেতা হয়? আমাদের সমস্যা হলো, আমরা যদি বেশি দমন নীতি চালাতে যাই তখন আমেরিকা সুযোগ পেয়ে যাবে। আফগানিস্তানের মতো ওরা যদি পাকিস্তানও একইভাবে ঢুকে যায় তাহলে কিন্তু কাজটা আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে হুজুর। না, ঢুকবে না। পাকিস্তানে কি তেল পাওয়া যায়? যদি পাওয়া না যায়, আমেরিকা পাকিস্তানে আর আসবে না। আফগানিস্তানে ওদের লুটবার মতো কিচ্ছু নেই। ওরা আফগানিস্তানেও আর বেশি দিন থাকবে না। আমি বললাম তো সেটা। যাই হোক, আপনারা এখন যেতে পারেন। হ্যাঁ, আমার নামাজের সময় হয়েছে। রোমানের সেফ প্যাসেজের যেন কোনো অসুবিধা না হয়, তার দায়িত্ব আপনাদের। ইমতিয়াজ গাড়িতে উঠে বললেন, উফ, এই শীতেও ঘেমে গেলাম কাদির সাহেব। এদের ছাড়া আমরাও চলতে পারবো না জনাব, নইলে। ইয়েস, উই নিড দেম। রুমান আলীর ব্যাপারটা আমি দেখছি কাদির সাহেব। আপনাকে একা এত প্রেশার নিতে হবে না। বালুচিস্তানের কয়েকটা পকেট শুধু, তারপর বাকি রাস্তায় তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। হু ইজ ফান্ডিং দেম জনাব? এত আর্মস, এটা অনেক বড় ব্যাপার।
কিছু কিছু কথা আপনি না জানলেই ভালো থাকবেন কাদির সাহেব। কি দরকার সবকিছু জেনে? তবে মৌলানা যদি ঠিক হয় তাহলে আমাদের উপর থেকে বড় একটা বোঝা সরে যাবে। আমেরিকান সেনা আমাদের এত কাছে থাকা কিন্তু যথেষ্ট চিন্তার। কথাটা বেসলেস। আমেরিকা আফগানিস্তানের থেকে এত তাড়াতাড়ি সরবে না। সরতেই পারে। আমি শুনছিলাম ওদের বাজেটের একটা বড় অংশ খরচ হয় আফগানিস্তানের জন্য। এত বছর ধরে এখনো কেন খরচ করতে যাবে? আর তাছাড়া লাদেনও এখন মৃত। আর সেটা আমাদের জন্য একটা লজ্জার এপিসোড। এতে তো লজ্জার কিছু নেই। আমেরিকা কি জানে না লস্করের ক্যাম্পগুলো কোথায় কোথায় কি করে যাচ্ছে? এই অর্গানাইজেশনগুলো স্যাটেলাইট স্পাইং এর সব থেকে বড় নেটওয়ার্ক ওদের। যতক্ষণ না ওদের গায়ে হাত পড়ছে ওরা কিচ্ছু করবে না। আল কায়দা টুইন টাওয়ারে অ্যাটাকটা না করলে এত ঝামেলাই হতো না। সব যেমন চলছিল ঠিক তেমন ভাবেই চলতো। ইন্ডিয়ার থেকে আমরা কাশ্মীর একদিন ঠিক ছিনিয়ে নিতে পারতাম, আর এই আমেরিকানগুলোই আমাদের হেল্প করত। লাদেন সব বিগড়ে দিল জানাব, আর বিগড়ে দিল অ্যাবোটাবাদ। হতাশায় মাথা নাড়লেন ইমতিয়াজ। কাদির বললেন, আমার কি তাহলে এখন কোয়েটা যাওয়াই ঠিক হবে জানাব? আমরা দুজনেই যাব। আমি আপনাকে বললাম তো, ইসলামাবাদে ফিরে কোয়েটার প্রস্তুতি নিয়ে একসঙ্গে রওনা দেব। পিএম সাহেব কিছু বললেন? ইমতিয়াজ হাত দিয়ে মশা তাড়ানোর ভঙ্গি করে বললেন, আরে ছাড়ুন তো আপনার পিএম সাহেব। হুজুর ঠিকই বলেছে, এত ভয়ে ভয়ে থাকলে হয় না। আর তাছাড়া ওনাকে বলার দরকার নেই। কাদির চুপ করে গেলেন। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে ইমতিয়াজ হোসেন সেনা অভ্যুত্থানের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। যদিও উনি তার সঙ্গে কখনো এই ব্যাপারে খোলাখুলি কথা বলেননি। হয়তো এখনো সম্পূর্ণ বিশ্বাস করে উঠতে পারছেন না। সেনা অভ্যুত্থান যদি লক্ষ্য হয় তাহলে বুঝতে হবে ইমতিয়াজ রুমানের মাধ্যমেই তার ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছেন। যতবার মৌলানার কাছে আসেন কেমন গা ঘিন ঘিন করে। এখনো পারেন না হোসেন সাহেবের মতো এদের সঙ্গে কথা বলতে। এদের কাছে আসলে যেন সেনাবাহিনীর সব শিক্ষা বিসর্জন দিয়ে আসতে হয়। অদ্ভুতভাবে সেই তাকেই যেতে হচ্ছে রুমান আলীকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে আসার ব্যবস্থা করতে। চোয়াল শক্ত হলো তার। সামনের দিনগুলো আরও কঠিন হতে চলেছে। রাত 11টার পর জামশেদ বাইরের দরজায় কড়া নাড়া শুনে দরজা খুলে দেখল সৈকত দাঁড়িয়ে আছে। সে চারদিকে দেখে বলল, তাড়াতাড়ি এসো, দেরি করো না। সাহস দেখাচ্ছ বটে তুমি। সৈকত ঘরের ভেতর ঢুকে বসে বলল, তুমি কি খুব ভয় পাচ্ছ? চিফ আজকে 4 বার ফোন করেছিলেন। প্রত্যেকবার বলছেন তোমাকে এইটাই জানাতে যে তুমি নিজের জন্য একটা আলাদা জায়গা খুঁজে নাও। আমার ভরসায় থাকতে উনি বারণ করছেন। উনি চাইছেন যাতে আমিও এক্সপোজ না হই। সৈকত ক্লান্ত গলায় বলল, ঠিক আছে, চিফকে জানিয়ে দাও আমি এখনই বেরিয়ে যাচ্ছি। জামশেদ অবাক গলায় বলল, এত রাতে কোথায় যাবে? দেখে নিচ্ছি। আরে মিয়া না, নাইট কারফিউ শুরু হয়ে গেছে বাইরে। এখন রাস্তায় বেরোলেই আর্মি তোমায় গুলি করে মারবে। ওরা কাউকে রেয়াত করছে না। কোয়েটা না সিরিয়া বোঝা দেয়। তুমি এত রাতে কোথায় বেরোবে? ভোরে যেও। চিফ যখন অর্ডার করেছেন ভেবেচিন্তেই করেছেন। আমার এখানে থাকাটা ঠিক হবে না। আরে শোনো শোনো, তুমি রাগের বসে কোনো ডিসিশন নিও না। আমি শুধু তোমায় বলেছি যে চিফ এটা তোমায় জানিয়েছেন। আমি কিন্তু তোমায় বলিনি এক্ষুনি বেরিয়ে যেতে। সৈকত জামশেদের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে বলল, চিফ ঠিকই বুঝেছেন। আমি যে কাজে জড়িয়েছি সেখানে তোমাকে যুক্ত করা ঠিক না। তাছাড়া আমি স্বাধীনভাবে কাজ করি। আমার কাজের পদ্ধতির জন্য তোমার কোনো রকম ক্ষতি হওয়া ঠিক না। আমাকে মিনিট 10 সময় দাও। জামশেদকে আর কোনো কথা বলতে না দিয়ে সৈকত তার ব্যাগ নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। জামশেদ স্যাটেলাইট ফোনে চিফকে ফোন করল। চিফ ধরলেন। বলো, ও ফিরেছে? হ্যাঁ স্যার, আমি ওকে বললাম যে আপনি বলেছেন ওকে আলাদা আস্তানায় থাকতে, কিন্তু ও তো এত রাতেই বেরিয়ে যাচ্ছে। চিফ ঠান্ডা গলায় বললেন, ঠিক আছে, ও যদি ডিসিশন নিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কিছু না বলাই ভালো। কিন্তু স্যার, এখানে রাতে বেরোবে কি করে? আর্মি ভীষণ ক্ষেপে আছে। কোনো রকম সুযোগ পেলেই ওরা গুলি করবে। লেট হিম হ্যান্ডল ইট। তোমার কিছু বলার দরকার নেই। ভুলটা আমারই। ওকে বলতে গেলাম কেন? আমি এখন এত রাতে কোথায় যাবে?
কিছুক্ষণ পর সৈকত এক পাঠানের ছদ্মবেশে বাথরুম থেকে বেরোলো। জামশেদ শূন্য চোখে তাকিয়ে বলল, মিয়া, আমার ভুল হয়ে গেছে। এভাবে রাত্রিবেলা তোমাকে বেরোতে বলাটা ঠিক হয়নি। কালকে সকালে বললেই হতো। সৈকত জামশেদের কাঁধে হাত দিয়ে বলল, পরে দেখা হবে সময় হলে। যাবেটা কোথায়? দেখা যাক। বেরিয়ে গেল সৈকত কাঁধে একটা ব্যাগ নিয়ে। জামশেদ দরজা বন্ধ করে দিল। মরমে মরে যাচ্ছে সে। রাস্তায় একটাও লোক নেই। শহরের শ্মশানের শূন্যতা। চৌরাস্তার মোড়ে পৌঁছে সৈকত পুলিশের গাড়ির শব্দ শুনে একটা দোকানের আড়ালে লুকিয়ে পড়ল। গাড়িটা চলে যেতে আরও কিছুটা রাস্তা পেরিয়ে সে একটা বাড়ির প্রাচীরের ভেতর ঢুকে পড়ল। নিঝুম নিঃশব্দ বাড়ি। বাড়ির ভেতরে কেউ নেই বুঝলেও সে কোনো ঝুঁকি না নিয়ে পাইপ বেয়ে বাড়ির ছাদে পৌঁছে ছাদের দরজা খোলার চেষ্টা করে বুঝল দরজা ভেতর থেকে বন্ধ আছে। সে ব্যাগ থেকে একটা চাদর বের করে প্রবল শীতের মধ্যে গুটিসুটি মেরে বসে রইল। সারাদিনের ক্লান্তিতে চোখ লেগে এসেছিল। ভোরের দিকে ঘুম ভাঙল। আবার একই পাইপ বেয়ে নেমে হাঁটতে হাঁটতে কোয়েটা বাজারের বিখ্যাত সাজ্জাদ টি স্টোরে গিয়ে বসল। ফজরের আজান শেষে মসজিদ থেকে অনেকেই চায়ের দোকানে ভিড় করেছে। তার পাশে বসে এক বৃদ্ধ বলল, আল্লাহ বাঁচাবেন আর উনি মারবেন। কি হবে মিয়া আমাদের? আল্লাহ কি কোনোভাবে আমাদের সুস্থভাবে বাঁচতে দেবেন না? মানুষের চোখের সামনে একটা তরতাজা ছেলেকে গুলি করে খুন করে দিল। ছি 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 ছি, এই দিন দেখব এই দেশে থেকে, ভাবতেই পারিনি। শেষ জীবনে আমাকে এটাও দেখতে হলো। সৈকত বৃদ্ধের কথার উত্তর না দিয়ে চায়ের কাপে চুমুক দিল। বৃদ্ধ বিড়বিড় করে তার হতাশা জাহির করে যাচ্ছেন। সৈকত বুড়ো সব কথা শুনলেও কিছু বলল না। চা শেষ করে আবার হাঁটতে শুরু করলো। বাস স্ট্যান্ডে যেতে হবে। সারাদিন অনেক কাজ পড়ে আছে। চিফ তার চেম্বারে কাজ করছিলেন। রানা নক করল। চিফ ইশারায় রানাকে চেম্বারে প্রবেশ করতে বলল। রানা চেম্বারে প্রবেশ করলে চিফ ইশারায় তাকে বসতে বললেন। রানা বসা মাত্র উসখুস করছিল। চিফ কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে বললেন, তুমি কিছু বলতে চাও? যা বলার আছে বলে ফেলো। স্যার, কোয়েটা থেকে জামশেদ ফোন করেছিল। কান্নাকাটি করছে? সেরকম অপরাধ বোধে ভুগছে স্যার। মাঝরাতে নাকি ঘর থেকে বেরিয়ে গেছে। কান্নাকাটি করলে করতে দাও, ভালো তো। যে বেরিয়েছে সে ঠিকই বুঝেছে কেন তাকে বেরিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু সে কি করে রাত কাটালো কিছুই তো জানি না স্যার। চিফ মনিটরের দিক থেকে চোখ সরিয়ে রানার দিকে তাকিয়ে বললেন, লেভেল 7 কমান্ডো ট্রেনিং আছে ছেলেটার। ওকে নিয়ে কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই। স্যার, বাজের ফাইল আমি অ্যাক্সেস করতে পারবো? আমি তো সেভাবে কিছুই জানি না ওর সম্পর্কে। জেনে যাবে। আপাতত অ্যাক্সেস দেওয়া সম্ভব না। তবে এটুকু জেনে রেখো যে ছেলেটাকে আমি একটা কারণে বেশি তোয়াজে রাখি না। ওর একটাই উইকনেস, রিপোর্টিং করবে না অর্ধেক ইভেন্টের। মাঝে মাঝে ও ভুলে যাবে ও দেশে কী করতে গেছে। যেখানেই পাঠাবে সে দেশের মানুষের সঙ্গে মিশে যাবে। সেটা তো খুব ভালো ব্যাপার স্যার। মানে রিপোর্ট করে না সেটা ঠিক না, তবে ও যদি পাকিস্তানের লোকেদের মধ্যে মিশে যায় তাহলে একজন স্পাইয়ের সব থেকে বড় কোয়ালিটি হিসেবে ধরা যায় সেটা। কিছু কিছু ক্ষেত্রে সেটা ঠিক হয় না। তুমি একটা বিশেষ মিশনে ও দেশে গেছো, সব কিছুর পরে কূটনীতি ভুললে কি করে চলবে? সার্ভে করলে দেখা যাবে পাকিস্তানের কোনো অঞ্চলের 90% মানুষ চাইবে না আমাদের কোনো শহরের ক্ষতি হোক, কিন্তু 10%-এর জন্য দুদেশের সম্পর্ক খারাপ হয়ে যাবে। স্পাই হিসেবে তোমার কাজ ওই 10%-কে খুঁজে বের করা। 90%-এর সঙ্গে মিশে বিরিয়ানি খেয়ে ঘুমানো না। ছেলেটা 6 মাস করাচি পোর্টে কাজ করে গেল নিজের ইচ্ছেতে, একবারও কোনো রকম অনুমতি নিল না। এই জিনিসগুলি আমার রাগের কারণ। স্যার, হতে পারে ওর এমন কোনো অ্যানালিসিস আছে যেখানে করাচি পোর্টে ওর কাজ করাকে পরে জাস্টিফাই করবে। হতে পারে আফতাব বালোচও ওই সময়টা করাচি পোর্টেই ছিল। চিফ নড়ে চড়ে বসল।
এটা তুমি কিভাবে বলছো? রানা তার হাতের ট্যাবলেটটা চিফের হাতে দিয়ে বললেন, স্যার, করাচি পোর্টের একটা মেল আইডি আমরা হ্যাক করেছিলাম, পোর্ট এরিয়ার। খুব একটা কঠিন কাজ না। সেখান থেকে জানা গেছে আফতাব বালুচ 3 মাস করাচি পোর্টেই ছিল। কই দেখি। রানা ট্যাবলেটটা চিফের দিকে এগিয়ে দিলেন। চিফ কয়েক মিনিট ধরে মেইলটা দেখে বললেন, তার মানে ওই কারণেই করাচি পোর্টে একদিন বসেছিল। নিশ্চয়ই আফতাবের সঙ্গে মিলে কোনো ঘোট পাকিয়েছে, আর এই কারণে আমার ওর ওপর রাগ হয়। পোর্টে ছিল, জানাবে, কি করেছে বলবে না, তাহলে কেন আমরা ওকে ওখানে রেখে দেবো? উত্তেজনায় চিফ উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ পায়চারি করে বললেন, আশা করবো আইএসআই এর হাতে পড়বে না। কি করছে কে জানে। রানা হাসতে হাসতে বলল, স্যার, আমি বাজের ফ্যান হয়ে গেছি। আশা করব অদূর ভবিষ্যতে ওর সঙ্গে দেখা হবে। জামশেদকে বলে দাও কুয়েটের আস্তানা পাল্টাতে, আর ভবিষ্যতে বাজের সঙ্গে কোনো কন্ট্যাক্ট না রাখতে। কি ফুল ফুটিয়ে এসেছে কে জানে। জামশেদ ইজ নট বাজ, ধরা পড়ে সব উগলে দেবে। ওকে স্যার। চিফ চিন্তিত মুখে বসলেন কম্পিউটারের সামনে। রানা বেরিয়ে যেতে চিফ কাবুলে ফোন করলেন। ও প্রান্ত রিং হতেই ফোন ধরল। হ্যাঁ স্যার, এমবেসিতেই আছি, বলুন কি হুকুম। হ্যাঁ বড়াল, একটা হেল্প করতে পারবে? আসাদ সিগারেট ফুঁকছিল টেবিলের ওপর পা তুলে। সাহিল তার চেম্বারে এসে বলল, দুটো ছেলেকে ধরে আনা গেছে, এরাই আফতাবকে লুকিয়ে রাখতে সাহায্য করেছিল। কি করব, সেনা ছাউনিতে পাঠিয়ে দেবো? আসাদ বলল, নিয়ে এসো। সাহিল বাইরে গেল, দুজন যুবককে নিয়ে এলো। দুজনের হাত পা বাঁধা, মুখে কালো কাপড় দিয়ে মুখোশের মতো করে পরানো। আসাদ সাহিলকে বলল, পুলিশকে চলে যেতে বলো। সাহিল বলল, বাইরে অপেক্ষা করবে নাকি চলে যাবে? চলে যেতে বলো। সাহিল বলে দিল। পুলিশ চলে গেলে আসাদ বলল, নাও দরজা বন্ধ করো, আর এদের মুখের কালো কাপড়গুলো সরিয়ে দাও তো। সাহিল তাই করল। আসাদ ছেলে দুটোকে দেখে বলল, কি নাম তোদের? ছেলে দুটো উত্তর দিল না। আসাদ বলল, কি ব্যাপার সাহেব, এরা কি বোবা নাকি? না না। আসাদ ঝুঁকে এসে একটা ছেলের গালে সিগারেটের ছ্যাঁকা দিল। ছেলেটা এবার চিৎকার করে উঠল। সিগারেটের গোটাটাই সে ছেলেটার কপালে চেপে ধরল। ছেলেটা কেঁদে ফেলল। আসাদ বলল, সেদিনের ছেলেটাও এদের বয়সীই ছিল। এরাই আফতাবকে লুকিয়ে রাখছে, মানে এই বয়সীদের মধ্যে আফতাবের একটা ক্রেজ তৈরি হয়েছে, তাই না? বোঝা যাচ্ছে। বুঝলো সাহেব, এই বয়সটা খুব খারাপ। অ্যাডভেঞ্চারের দিকে ঝোঁক থাকে সবার। ঠিক সময়ে ঠিক পথে না নিয়ে এলে এদের বয়সের ছেলেগুলো বিপদগামী হয়ে যাবে। একটা কাজ করো তো, আমার রিভলভারটা দাও তো। এই দুটোকে মেরে দিলে বাকিগুলো পথে চলে আসবে। ছেলে দুটো এবার তারও স্বরে চিৎকার করতে শুরু করলো, না জানাব, আমাদের মারবেন না। আমরা কিছু করিনি জানাব, আমাদের মারবেন না, আমাদের ছেড়ে দিন। সাহিল দাঁড়িয়ে রইল। আসাদ আরেকটা সিগারেট ধরিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে বলল, সাহিল, যা বলেছি করো, দেরি করো না। আজ একটা সিনেমা দেখতে যাওয়ার আছে আমার হাতে সময় কম আছে। জনাব, এদের মারলে আরও ঝামেলা বাড়বে। এখানকার লোকাল লোকজনের বিদ্রোহ যেটুকু ধামাচাপা দেওয়া আছে সেটা আর থাকবে না, সব মাথাচাড়া দেবে, সমস্যা তৈরি হয়ে যাবে। আপনি একবার হুসেন সাহেবের সঙ্গে কথা বলে নিয়ে যদি... কে হুসেন সাহেব? আমি এখানে চার্জে আছি, আমি পাকিস্তানের সরকার। এখন অনেক ক্ষমা দেখানো হয়েছে এদের ওপর, এবার অ্যাকশনের পালা। সেক্টর 38-এর মসজিদের সামনে এদের লাশ দুটো ঝুলিয়ে দেবে, ল্যাম্পপোস্টে ঝোলাবে। হ্যাঁ, বিদ্রোহ করার যত রকম ইচ্ছা আছে সব বেরিয়ে যাবে। স্বপ্ন দেখা ভালো জিনিস, আমি মানছি, কিন্তু তার সাথে বাস্তবটাও তো বুঝতে হবে। এরা বোঝেনি, কিন্তু এদের পরের জেনারেশনটা বুঝবে, আমার বিশ্বাস। নিশ্চয়ই বুঝে যাবে। সাহিল আর কথা বাড়ালো না, আসাদকে রিভলভারটা এনে দিল। আসাদ সিগারেটে টান দিয়ে একটা ছেলের কপালে রিভলভার ধরল। সাহিল বলল, জনাব, এখানেই? এদের কাছ থেকে আর কিছু জানার নেই? ও আছে জানার,
কিরে, তোদের কিছু জানানোর আছে? একটা ছেলে বলল, বলছি জনাব, বলছি। আফতাব এখানে এসে আমাদের মসজিদে ছিল। ইমাম সাহেবই ওকে মসজিদে রাতে থাকার ব্যবস্থা করেছিলেন। আমরা ওকে পাহারা দিতাম। আমাদের মারবেন না জনাব, আর হবে না, ভুল হয়ে গেছে। আসাদ হাসতে হাসতে বলল, যা, ব্যাস, বিপ্লব খতম। এ কেমন বিপ্লব সাহেল? যাই হোক, একজন ধর্মের ধারক হয়ে ইমাম সাহেব দেশ বিরোধী কাজ করে ফেললেন। এটা তো ঠিক হলো না সাহেল। ওকেও নিয়ে আসা হোক। আর যদি কোনো যদি কিন্তু নয়, নিয়ে এসো এখানে। বাকিটা আমি বুঝে নেব। এদের নিয়ে যাব জানাব। এদের তো আর কোনো কাজে লাগবে না। কি করব, জেলে পাঠিয়ে দেবো? যাও, টস করো। একটাকে মেরে ঝুলিয়ে দাও, আর একটাকে ছেড়ে দাও। কিরে বিপ্লবী, তোরা বল, কাকে মারবো আর কাকে ছাড়বো? ছেলে দুটোর মুখ সাদা হয়ে গেল। দুজনেই বলতে থাকলো, না জনাব, আমাদের মারবেন না, আমাদের ছেড়ে দিন। একজনকে মারবো, সেটা কাকে বল? এবার দুজনেই বলল অন্যজনের কথা। আসাদ হাসতে হাসতে বলল, দেখো সাহিল, এই হলো এদের বিপ্লব। দু ঘা পড়তেই বিপ্লবের প্যান্ট ভিজে গেল। যাও, দুটোকেই ছেড়ে দাও, ফিরে যাক এরা। সাহিল দেরি করল না, ছেলে দুটোকে টেনে হেঁচড়ে নিয়ে চলে গেল। আসাদের ওপর তার একেবারেই ভরসা হচ্ছিল না। সত্যিই গুলি চালিয়ে দিতে পারে আসাদ। কিছুক্ষণ পর ছেলে দুটোকে কোয়েটা বাজারে নামিয়ে দিয়ে গেল পুলিশ। সাহিল ফিরে এসে দেখল আসাদ কম্পিউটারে কাজ করছে। তাকে দেখে বলল, চীনাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে সাহিল। সাহিল বলল, কোন ব্যাপারে জানাব? চীনারা গদর পোর্টে 500 সিসিটিভি ইনস্টল করেছে। ওরা অন্য দেশে কাজ করেও নিজেদের দেশের নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে কতটা চিন্তা করে, আর আমরা এই দেশে থেকেও আমাদের দেশের মানুষদের কোনো রকম নিরাপত্তা দিতে পারছি না। এটা অত্যন্ত হতাশজনক, তুমি যাই বলো। এই নিরাপত্তা দেওয়ার ব্যাপারটা মনে হয় একটা জিনিসের ওপর নির্ভরশীল জানাব। আসাদ ভ্রু কুঁচকাল। সেটা কি? আদৌ আমরা কোন অঞ্চলের মানুষকে এদেশের নাগরিক বলে মনে করছি সেটা ঠিক করাও অত্যন্ত জরুরি। মানে তুমি কি বলতে চাইছো? আমি তোমায় পাকিস্তানি ভাবি না। আমার কথা না জানাব, আপনি ছেলে দুটোর যে হালাত করলেন সেটা লাহোরে করতে পারতেন কোনো লাহোরের বাসিন্দার সঙ্গে? আসাদ কয়েক সেকেন্ড সাহিলের দিকে তাকিয়ে বলল, পারতাম। তুমি কি এখনও আমাকে চেনোনি? আমার কাছে ন্যাশনাল সিকিউরিটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কোনো কিছুই নয়। না জানাব, আপনারা বায়াসড, ভীষণ রকম বায়াসড। আসাদ উঠে দাঁড়িয়ে সাহিলের কাঁধে হাত রেখে বলল, বায়াসড হলে ছেলে দুটোকে ছাড়তাম না সাহিল, এখানেই লাশ ফেলে দিতাম। বিশ্বাস করো। আপনিও খুব ভালো করে জানেন জানাব, ফিরে গিয়ে ওরা আর আগের মতো জীবন কাটাতে পারবে না। ওদের বালজ বন্ধুরা আর বিশ্বাসও করবে না ওদের, জানেন না? তুমি মাঝে মাঝে ভীষণ বিদ্রোহী হয়ে যাও সাহিল। দ্যাটস ফাইন, তুমি অনেস্ট। পিছন থেকে অন্তত ছুরি মারো না। এই বিপ্লবী সত্যটার দরকার আছে, এটাই বজায় রেখো। জানাব, রুমান আলীর ফেরার সময় হলো। আপনার যদি ঠিক আমার মতো সিচুয়েশন হয়, রুমান আলী হুসেন সাহেবের সামনে যদি প্রমাণ করে দেয় আপনি একজন অপদার্থ স্পাই, আপনি কি করবেন? আসাদ সাহিলের দিকে তাকিয়ে সিগারেট ধরালো। দুজনেই চুপ করে রইল। কিছুক্ষণ পর আসাদ নীরবতা ভঙ্গ করে বলল, সেম রুট? জি জানাব, সেম রুট রিটার্ন হবে। ওদের জানাতে হবে সব ঠিক আছে। আমরা যাচাই করার পরে রুমান আবার নিজের মতো করে রুট যাচাই করাবে। কোনো রকম ফাঁক ফোঁকর থাকলে হুসেন সাহাব সবার সামনে আমাকে অ্যাবিউজ করবেন। আমাকে সেগুলো শুনে চলতে হবে। তবে আপনাকে হয়তো করবেন না, আপনি বালচ নন, আপনাকে উনি বিশ্বাস করেন। দুর্ভাগ্যবশত আমাকে করবেন না। আসাদ চুপ করে সিগারেট টেনে যেতে লাগলো। সাহিলের দিকে চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল। সাহিলের অস্বস্তি হচ্ছিল। সে বলল, কিছু বলবেন? আফতাব বালুচের স্ত্রী কোয়েটাতেই থাকে, জানো? সাহিল কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, হ্যাঁ জানি। বলনি কেন? সেটা কি আমাদের কোনো কাজে আসবে? যুদ্ধটা শুরু হয়ে গেছে সাহেল,
আর সেই যুদ্ধে এগুলো আমাদের ট্রাম্প কার্ড। পাশের ঘরে রেখে বন্দি করে রাখা আছে, দেখে এসো। সাহিল উঠে ভেতরের ঘরে গিয়ে দেখল একজন 20 থেকে 22 বছরের মেয়েকে মুখে কাপড় বেঁধে মেঝেতে ফেলে রাখা হয়েছে। সে আসাদের সামনে এসে বলল, জনাব, আফতাব পাগল হয়ে যাবে। আমি তো সেটাই চাই। রুমান আলী চলে যাক, ছেড়ে দেবো। কোনো রকম সমস্যা হলে ওকে লাহোরের কুখ্যাত বাজারে বিক্রি করে দেবো। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আসাদ সিগারেট বের করে ধরালো। সাহিল বলল, এটা কি ঠিক হলো জনাব? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার সাহিল, মাই ফ্রেন্ড। সাহিল আর কিছু বলল না। আমাদের আর উপায় নেই, এবার আমাদের স্যারেন্ডার করতেই হবে। এভাবে আর কতদিন আমরা লুকিয়ে থাকবো? না না, কোনো মানে হয় না। মোসাদ্দেক আমিরের দিকে তাকিয়ে কথাগুলো বলল। কান্দাহার সীমান্তের কাছে একটা পরিত্যক্ত গ্রামে আশ্রয় নিয়েছে আব্বাসাবাদের বালুচ বিদ্রোহীরা। মোসাদ্দেকের কথা শুনে আমির বাকিদের দিকে তাকিয়ে বলল, সারেন্ডার করব? বাকিরা কি মনে করছো? কেউ কিচ্ছু বলল না। মোসাদ্দেক বলল, ওরা আমাদের বিবি, বাচ্চা, বাবা মায়ের সঙ্গে কি করছে আমরা জানি না। আমি তো সারাক্ষণ ভয়ে ভয়ে আছি। হয়তো আর কোনো দিন ওদের দেখতে পাবো না। হয়তো বাজারে বেচে দেবে আমাদের বউ মেয়েদের। কি করব তখন? আমির মাথা নিচু করে বসে রইল। একজন বলল, আচ্ছা, সারেন্ডার করার পরে তুমি বউ বাচ্চাদের দেখতে পারবে, তার নিশ্চয়তা আছে তো? তার জন্য নেতাকে ফোন করা হোক, নেতা সব মিডিয়াকে জানাক, তাহলে তো কিছু হবে। সরকার বাধ্য হবে আমাদের বউ বাচ্চাদের মুক্তি দিতে। দরকার হলে সারা জীবন জেলে থাকবো না হয়, কিন্তু ওরা অন্তত ভালো থাকবে। আমির বলল, কি ভালো ছিলাম আমরা? পাকিস্তান সরকার আমাদের কোন ভালোটা করেছে বলবে? কিচ্ছু করেনি, কিন্তু এভাবে পালিয়ে পালিয়ে আর কতদিন থাকবো? কেউ খোঁজ নেয় না। নেতারা সেই বিদেশে বসে আছে। না না, সব নেতা কিন্তু বিদেশে বসে নেই। আফতাব কিন্তু তার প্রাণের ঝুঁকি নিয়ে নিজের মতো করে লড়াই করছে। আফতাব একজনই হয়, সবাই হতে পারে না। তোমার যদি আফতাব হতে ইচ্ছা হয় তুমি হও, আমি হব না। ঠিক আছে, মেনে নিলাম। তোমাদের যাদের যাদের সারেন্ডার করতে ইচ্ছে করে তাহলে তোমরা চলে যাও। কাউকে আমি বাধা দেব না, কিন্তু আমি যাব না। আমি এই সব কিছুর বদলা নিয়ে ছাড়ব। তবে শুধু একটাই অনুরোধ করব তোমাদের, ধরা পড়ার পর আমাদের গোপন ডেরাগুলো কোথায় সেটা পাকিস্তান সরকারকে জানিও না। ব্যাস, তাহলেই হবে। মোসাদ্দেক বসেছিল, এবার উঠে দাঁড়িয়ে বলল, তাই হবে। আমি কাউকে কিছু জানাবো না। বন্ধুরা, তোমরা যারা আমার সঙ্গে আত্মসমর্পণ করতে চাও চলে এসো, আমরা তাহলে কোয়েটা রওনা দিই। বালুচ যোদ্ধারা কেউ উঠে দাঁড়ালো না। মোসাদ্দেক অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। গ্রামের মুরব্বি বলল, আমার ছেলেকে ওরা ছলে বলে কৌশলে খুন করেছে। আমার এই হাত যতদিন না ওর খুনিদের রক্তে লাল হবে ততদিন আমি শান্ত হব না। আত্মসমর্পণ করার আগে আমার মৃত্যু হওয়া ভালো। আমরা তো ঠিকই করেছিলাম, আমাদের জীবনটা আমাদের স্বাধীনতা সংগ্রামে উৎসর্গ করব। এখন আর অন্য কিছু ভাবার প্রশ্নই আসে না। আমি যাব না, আমি আমিরের সঙ্গে থাকব। বাকিরা যারা যেতে চাও যেতে পারো। মুরব্বি আমিরের কাঁধে হাত রেখে তার পাশে গিয়ে দাঁড়ালো। আরেকজন যোদ্ধা উঠে দাঁড়িয়ে বলল, আমিও স্বেচ্ছায় এই পথ বেছে নিয়েছিলাম। দরকার হলে মরে যাব, কিন্তু পাকিস্তানের হাতে বিক্রি হব না। তার কথায় সবাই হৈ হৈ করে উঠল। মোসাদ্দেক সবাইকে দেখে আমিরের হাত ধরে বলল, সবাই যদি আত্মত্যাগ করার এত বড় সিদ্ধান্ত নেয় তাহলে আমিও সবার সঙ্গে আছি। তুমি বলো আমাদের কি করতে হবে? আমিরের চোখ অশ্রু সজল হয়ে উঠল।
সে বলল, তোমাদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। মুরব্বী বলল, আমাদের স্বাধীনতা একদিনে হবে না, কিন্তু আমাদের এই লড়াই বৃথা হবে না। তোমার এটা একার লড়াই না আমির, আমি আমার ছেলেকে হারিয়েছি, আমার স্ত্রী ওদের কবলে আছে, কিন্তু এই লড়াই আমরা ছাড়ব না, আমরা লড়ব। রিয়াজ বাইরে গিয়েছিল। সে ফিরে এসে বলল, বর্ডারের কাছে অনেকগুলো ট্রাক এসে দাঁড়িয়েছে। স্পিন বলদাক শহরের 3টে বাড়ি দখল করেছে রুমান আলীর লোক। আমার মনে হচ্ছে এই ট্রাক ওদেরই। আমির চমকে উঠল। সে তার ফোন বের করে বলল, কান্ধার এখন তারেক আলী আছে? রিয়াজ বলল, হ্যাঁ হ্যাঁ আছে। যা হয় হোক, যদি রুমান আলী এই পথ দিয়ে পাকিস্তানে ঢোকে তাহলে কিন্তু ওকে আমরা ছাড়ব না। এবার একজন দুজন নয়, আমরা সবাই মিলে ওর পাকিস্তানে ঢোকা বন্ধ করব। এখানেই ওর কবর হবে ইনশাল্লাহ। আমিরের চোয়াল শক্ত হল। সে বলল, ঠিক আছে, আমি তারেককে ফোন করে রুমানের খবরটা নিই। ট্রাক নিয়ে এসেছে মানে ওর মধ্যে ওদের খোরাক রয়েছে। তৈরি হয়ে যাও সবাই, এবারে যেন আমরা কিছুতেই আর ব্যর্থ না হই। জামশেদ তার ঘরে ফিরল রাত 9টা নাগাদ। দরজা খুলে চমকে উঠে দেখল সৈকত তার খাটে শুয়ে আছে। জামশেদ বলল, আরে তুমি, আরে চিফ জানলে। আমি এখনই চলে যাব, আমার কিছু জিনিসের দরকার। সব জোগাড় করে একটা প্যাকেটে করে কাল সকাল 10টায় সাজ্জাদ টি স্টলের সামনে রেখে দেবে, আমি নিয়ে নেব। জামশেদ অবাক হয়ে বলল, আরে সেসব নিয়ে কি করবে? অপারেশন রাসবিহারী বোস, নাম শুনেছ ওর? হ্যাঁ শুনেছি, উনি বিপ্লবী ছিলেন। এমন একজন বিপ্লবী ছিলেন যাকে ব্রিটিশরা কোনো দিন ধরতে পারেনি। একবার ম্যাথর সেজে ব্রিটিশদের চোখে ধুলো দিয়েছিলেন। কি সাজবে তুমি? ওই ম্যাথরই, খুব দরকারি। কাল সকাল 10টা, ভুলো না। এলাম। এখানে থাকলেই তো চিফ দাঁত খিঁচোতে শুরু করে দেবে। কোনো দরকার নেই, বিদায় বন্ধু, আবার দেখা হবে। জামশেদকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সৈকত পেরিয়ে গেল ঝড়ের মতো। জামশেদ অবাক হয়ে সৈকতে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ইসলামাবাদ থেকে পাকিস্তান এয়ারলাইন্সের বিশেষ বিমান যখন কোয়েটার মাটি ছিল, তখন বিকেল 5টা। কোয়েটার বালি মাটি তখনও রৌদ্রের তাপে উত্তপ্ত। ইমতিয়াজ হোসেন এবং কাদির প্লেন থেকে নেমে দেখলেন আসাদ দাঁড়িয়ে আছে। তাদের দেখে এগিয়ে এসে আসাদ সালাম জানিয়ে বলল, রুমান আলী যোগাযোগ করেছে জনাব। আসসালামু আলাইকুম। তোমার আপডেট কি আসাদ? ওয়েটার সব জায়গায় তল্লাশি চলছে। আফতাব নিজেকে বাঁচাতেই পালিয়ে বেড়াতে বাধ্য হবে। কনভয় গার্ড থাকলে রুমানের কোয়েটা থেকে বেরোনো কোনো সমস্যা হওয়ার কথা নয়। ইমতিয়াজের গাড়ি এসে দাঁড়িয়েছিল। ইমতিয়াজ বললেন, তুমি আমাদের সঙ্গে চলো। গাড়িতে উঠল ইমতিয়াজ, আসাদ এবং কাদির। তারা কোয়েটা ক্যান্টনমেন্টে পৌঁছে ইমতিয়াজের বাংলোয় প্রবেশ করলে ইমতিয়াজ বাংলোর সবাইকে বের করে দিলেন। শুধু তারা 3 জন বসলেন ড্রয়িং রুমে। ইমতিয়াজ বললেন, আমাদের প্যাকেজ আসার সময় হয়ে এসেছে। কাদির সাহ বর্ডার থেকে আমাদের প্যাকেজ আনতে যাবেন। আশা করব ওনার কোনো সমস্যা হবে না আসাদ। একেবারেই সমস্যা হবে না জনাব। বাকি আপডেট বলো, কি কি করছো তুমি এখানে এসে? জি জনাব, সাহিলের লিড পেয়ে আমরা আফতাব বালুচকে ধরতে গেছিলাম। ও পালাতে পারলেও যারা ওকে আশ্রয় দিয়েছিল তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরে বেশ কয়েকটা স্বাধীন বালুচিস্তানের দাবিতে মিছিল শুরু হয়েছিল, সব কটাকেই দমন করা সম্ভব হয়েছে। আমার সেদিন ট্রাফিক ক্লিয়ার লাগবে আসাদ। পরে মিছিল করুক না, যা ইচ্ছে করুক। জি জনাব, ট্রাফিক নিয়ে কোনো অসুবিধা হবে না, আমি দেখব। তোমাকে দেখলে আমার চিন্তা অনেকটাই কমবে আসাদ। পাকিস্তানে তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। দেশে সেনা অভ্যুত্থান ঘটলে আমি তোমার নাম স্পেশালি কনসিডার করব। আসাদ চমকে তাকালো ইমতিয়াজের দিকে। কাদির অবাক হলেন না। তার সন্দেহ সত্যি হয়েছে আগের দিনই। ইমতিয়াজ তাকে আলাদা করে ডেকে বলেছেন, দেশে সেনা অভ্যুত্থানের সময় এসেছে। এই দেশে বাসির আলীর মতো দুর্বল শাসকের কোনো দরকার নেই। বেশিরভাগ মেজর জেনারেলরাই তার পক্ষেই আছে।
কাদির বলেছেন তিনিও হোসেন সাহেবের সঙ্গেই থাকবেন। আসাদ বুদ্ধিমান, ইমতিয়াজের ইঙ্গিতটা বুঝল, বলল, আমি আপনাকে হতাশ করব না জনাব, আপনি নিশ্চিন্ত থাকুন। ওই বাস্টার্ড আফতাবকে যত তাড়াতাড়ি পারো ধরো, কোনো মার্সি নয় আসাদ, এই কথাটা মনে রেখো। আসাদ মাথা নাড়ল। ইমতিয়াজ বলল, আশা করব তোমার সাহিল বালোচ কোনো রকম ইনফরমেশন লিক করবে না। জি না জনাব, কিচ্ছু করবে না, ইজ এ জেনুইন ম্যান। কিন্তু ও ইনএফিশিয়েন্ট আসাদ। আসাদ কিছু বলতে গিয়েও চুপ করে গেল। ইমতিয়াজ বললেন, আল্লাহর এই পাক জমিনে নতুন পাকিস্তান করতে হবে আসাদ। আমার চাই ইয়ং আর্মি। তোমার আমার মতো ইয়ংরাই আমার ভরসা। বালোচ বিদ্রোহীদের কাউকে রেয়াত করা যাবে না। এদের এমন হাল করো যে এরা যেন আমাদের পায়ের তলায় পড়ে থাকে, আর কোনোদিন যেন সেখান থেকে মাথা তুলতে না পারে। জি জনাব, তাই হবে। আজ আমি কোয়েটার আর্মি অফিসারদের ডিনারে ডেকেছি, সেখানে তুমিও থাকবে। ঠিক আছে জনাব, আমি থাকবো। বেশ, তাহলে রাতে দেখা হচ্ছে। আসাদ বুঝল তাকে বেরোতে বলা হচ্ছে। সে ইমতিয়াজ হোসেনকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল। আসাদ বেরোনোর পর ইমতিয়াজ বললেন, কাদির সাহেব, আশা করব আমরা পাকিস্তানের দায়িত্ব নেওয়ার পরে আর সব ছোটখাটো অঞ্চলের বিদ্রোহীরা মাথা উঁচু করতে পারবে না। সেটা আশা করা যায়। আপনার জন্য কন্ট্রোল রুমে আমি নিজে থাকব, আপনার কোনো অসুবিধা হবে না। শুক্রিয়া জনাব। কাদির সাহেবের ফোন বেজে উঠল। কাদির অবাক হয়ে ইমতিয়াজের দিকে তাকিয়ে বললেন, জনাব, মৌলানা ফোন করেছেন। স্পিকারে দিন, আমিও শুনবো কি চাইছে। জি জনাব। কাদির ফোন রিসিভ করে স্পিকারে দিলেন। ও প্রান্ত থেকে মৌলানার কণ্ঠস্বর ভেসে এলো, চাঁদ দেখা গেছে মিয়া, আপনাকে এখনই বেরোতে হবে। এখনই? কেন, আপনারা তৈরি নন? পাকিস্তান আর্মি কি এতটাই অদক্ষ যে এখন বললে পারবেন না? ইমতিয়াজ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সালাম আলাইকুম জনাব, আমি ইমতিয়াজ হোসেন কথা বলছি। আরে বাহ, হোসেন সাহেব আপনিও আছেন, সুবহানাল্লাহ। প্রোগ্রামটা এত তাড়াতাড়ি ঠিক হলো জনাব? হ্যাঁ হলো, আল্লাহর তা ইচ্ছা। আপনার কি ইচ্ছা হোসেন সাহেব? জি জনাব, আমরা তৈরি। ইমতিয়াজ কাদিরের দিকে তাকিয়ে ফোনের কাছে গলা নিয়ে গিয়ে বললেন, কিন্তু এত তাড়াতাড়ি হুকুম আসবে প্রস্তুত ছিলাম না জনাব। সেটাই তো দরকার ছিল। কেউ খবর বের করতে পারবে না, আল্লাহর তা ইচ্ছে যখন। আমরা তো তারই বান্দা। আপনারা কনভয় পাঠান, রাতেই অপারেশন কমপ্লিট করুন। হ্যাঁ জি জনাব। ফোন কেটে গেল। ইমতিয়াজ বললেন, নট এ ব্যাড প্ল্যান। আপনি চিন্তা করবেন না কাদির সাহেব, দরকার হলে পার্টি ক্যান্সেল করে আমি কন্ট্রোল রুমে থাকবো। কাদির শ্বাস ছাড়লেন। নিজেকে কেমন ইমতিয়াজ হোসেনের কুকুর বলে মনে হচ্ছিল তার। রাত 8টা, দিল্লি। চিফ তার চেম্বারে বসে কাজ করছিলেন। তার ফোন বেজে উঠল। চিফ নাম্বারটা দেখা মাত্রই ধরলেন। হ্যাঁ বলো। স্যার মেল চেক করুন। ওকে, হোল্ড করো। ওকে স্যার। চিফ মেল খুললেন। কয়েকটা ছবি এসেছে। সেগুলো দেখে হতভম্ব হয়ে বললেন, এগুলো কি কোয়েটা জেলের ছবি? হ্যাঁ স্যার। তুমি পেলে কি করে? জেল থেকেই তুলে আনলাম। মানে ঢুকলে কি করে? স্যার আপনি নিশ্চয়ই মহান বিপ্লবী রাসবিহারী বসুর নাম শুনেছেন। হ্যাঁ শুনেছি। কোয়েটা জেলে আজ বাথরুম পরিষ্কারের দিন ছিল স্যার। ম্যাথড সেজে ঢুকে পড়েছিলাম ওর মতোই। কোনো কথা না বলে কয়েক সেকেন্ড ফোন ধরে থাকলেন চিফ। সৈকত বলল, হ্যালো স্যার। লাইন কেটে গেল? আছি, লাইন কেটে যায়নি। তুমি যে কাজটা করেছো তার এগেনস্টে কি কি ডিসিপ্লিনারি চার্জ আসতে পারে তোমার কোনো ধারণা আছে? স্যার এত বড় একটা এভিডেন্সের লিড পেয়েছিলাম, আমি কি করতাম? আমার পক্ষে তো আর কিছু করার ছিল না।
এই ছবিগুলো বালুচদের উপর পাকিস্তান সরকার ঠিক কতটা অত্যাচার করছে তার জ্বলন্ত প্রমাণ। আপনার আর কি চাই? এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। তুমি আজকেই পাকিস্তান ছাড়বে। আমি বড়ালকে স্ট্যান্ড বাইতে রেখেছি কান্দাহারে। কন্ট্যাক্ট হিম। বেরিয়ে যাও তুমি, যত রাতই হোক তুমি বেরিয়ে যাবে। ইটস অ্যান অর্ডার। সেটা হয় না স্যার, সম্ভব না। সব সম্ভব। কালকের মধ্যে তুমি কাবুল পৌঁছবে, নইলে তোমার কপালে দুঃখ আছে। কিন্তু স্যার, নো ইফস অ্যান্ড বাটস, জাস্ট গেট আউট। ফোনটা কেটে দিয়ে চিফ কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বসে রইলেন। বিশ্বাসই হচ্ছিল না তার। মিনিট 5 পর সামলে নিয়ে রানাকে ফোন করলেন ইন্টারকমে। রানা তার চেম্বারে কাজ করছিলেন। ফোন ধরতে চিফ ও প্রান্ত থেকে বললেন, সিরাজ আর ভেঙ্কটকে নিয়ে আমার রুমে এসো, কুইক। ফোন রেখে বাকি দুজনকে ডেকে নিয়ে চিফের রুমে দৌড় লাগালো সে। চিফের ঘরে নক না করেই ঢুকে পড়ল তারা। চিফ বললেন, আমার মেইলে এইমাত্র এই ছবিগুলো এলো, হ্যাভ এ লুক। তার মনিটরটা রানার দিকে ঘুরিয়ে দিলেন চিফ। 10টা ছবি এসেছে। কোয়েটার জেলে আব্বাসাবাদ গ্রামের বাসিন্দাদের দুর্দশার ছবি। 10টা ভয়াবহ ছবি। একটা ছবিতে দেখা যাচ্ছে কতগুলো বাচ্চা জলের মেঝেতে শুয়ে রয়েছে, তাদের বেত মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। মহিলাদের ছবিগুলো চোখে দেখা যাচ্ছে না। রানা দেখেই বাথরুমে ছুটে গিয়ে বমি করল। ভেঙ্কট এসে ছবিগুলো দেখে চোখ বন্ধ করে বলল, দেখা যাচ্ছে না স্যার, এরা মানুষ না। সিরাজ একটু পরে ঘরে ঢুকল। তার অবস্থাও রানার মতোই হলো। চিফ দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাজ পাঠিয়েছে, প্রতিটা ছবি টাইম স্ট্যাম্প দেওয়া, আর একটা ভিডিও আছে। টেক নেসেসারি অ্যাকশন। ভয়াবহ বললেও কম বলা হয়। ভেঙ্কট বলল, পাকিস্তান এটাও অস্বীকার করবে। করুক করুক, কিন্তু এটা ওদের ভয়াবহ প্রেসারে ফেলবে। অস্বীকার করতে পারবে না। এই বন্দিরা পাকিস্তানের গলার কাঁটা হয়ে যাবে, ঝেড়ে ফেলতে পারবে না। রানা নিজেকে সামলালো কিছুক্ষণ ধরে, বলল, স্যার এরা মানুষটা জানোয়ার স্যার। চিফ কয়েক সেকেন্ড রানার দিকে তাকিয়ে বলল, তা নিয়ে সন্দেহ নেই, এই ছবি বালুচিস্তানে আগুন জ্বালাবে। বাজ কোথায় স্যার? ওকে কোয়েটা ছাড়তে বলেছি আজ রাতেই। শায়ক ওকে কান্দাহার থেকে কাবুলে নিয়ে যাবে। ও ফিরুক এবার। কেন স্যার? আমি রিস্ক নিতে পারছি না ওকে নিয়ে। অতি উৎসাহী ছেলে। করাচিতে ওর ছবি দিয়ে লুকআউট নোটিশ জারি হয়েছে। এই যুগে সেই ছবি এতক্ষণে কোয়েটা চলে গেছে। এর মধ্যে আজ কোয়েটা জেলে চলে গেছিল। ওখানকার সিসিটিভি ফুটেজেও তার মানে ওর ছবি থাকবে। মানে সিরিয়াসলি ধরা পড়লে কি হতো? স্যার কিন্তু কাবুল থেকে শায়ক এত তাড়াতাড়ি কান্দাহার পৌঁছবে কি করে? আপনি কি আগেই বাজকে ফেরত আনতে চেয়েছিলেন? আমাকে ইভাকুয়েশন প্ল্যান তৈরি রাখতে হয়েছিল, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি এক্সিকিউট করতে হবে বুঝিনি। শায়ক আগে কান্দাহার চলে গেছিল, ওকে স্ট্যান্ড বাই থাকতে বলেছিলাম। কিন্তু আজকে যেটা করেছে সেটার পর ওর ওখানে থাকার দরকার নেই, ফিরে আসুক। ক্ষতি হয়ে যাবে স্যার, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। বিয়াড়া এবং তেঁতর ছেলেদের এইভাবে শাস্তি দিতে হয়। ফিরে আসুক, আমি ওকে 6 মাসের ছুটিতে পাঠিয়ে দেব। আমার টেনশন বাড়িয়ে দেয় প্রতি মুহূর্তে। আর আফতাব বালুচ? পাকিস্তানের ইন্টারনাল ম্যাটার, আমাদের মাথা ঘামাবার দরকার নেই, ওরা বুঝুক। আমার এজেন্টের সেফটির কথা আমাকে আগে ভাবতে হবে। আমার কাছে এই ছবিগুলো এনাফ এভিডেন্স, আমাদের কাজ হয়ে যাবে। জামশেদ বাকি কাজটা করবে। আপাতত বাজ ফিরুক। ওকে স্যার। কি বিচ্ছিরি রকমের অ্যান্টি ক্লাইম্যাক্স হলো ভাবতে পারছি না। ভেঙ্কট বলল, করাচিতে লুকআউট নোটিশ জারি হওয়া ইজ নট গুড। চিফ আর রিস্ক নিতে চাইছেন না। হ্যাঁ, তাহলে তো আর কিছু করার নেই। ইটস টু রিস্কি। আমি ভাবছি কি সে যে গেছিল লোকটা কোয়েটা জেলে, গড নোস। সিরাজ বলল, রিয়েলি কোনোদিনও দেখা হলে জিজ্ঞাসা করব। আপাতত ওর সেফ রিটার্নের জন্য প্রার্থনা করি। যা বলেছ। রাত 10টা। বসির আলী তার বাসভবনে গুলাম আলীর গজল শুনছিলেন। এই সময়টা তার একান্ত সময়। বলা থাকে কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। দরজায় নক হলো। বিরক্ত হলেন বসির আলী, বললেন, কামিন। তার খাস খানসামা
দরজা খুলে বলল, জনাব, রফিক আহমেদ সাহেব এসেছেন। বলছেন এখনই আপনাকে ডেকে দিতে, খুব ইম্পর্ট্যান্ট কিছু। বশির আলী বিরক্ত গলায় বললেন, ওকে নিয়ে এসো। খানসামা বিস্মিত হয়ে বলল, এখানে জনাব? হ্যাঁ হ্যাঁ, এখানে নিয়ে এসো। খানসামা বেরিয়ে গেল। বশির গান বন্ধ করে বিছানা থেকে উঠে পায়চারি করতে শুরু করলেন। রফিক আহমেদ তার ঘরের বাইরে এসে নক করলেন। বশির বললেন, আসুন, দরজা খোলা আছে। রফিক ঘরে প্রবেশ করে বললেন, জনাব, কিছু খবর আছে, এখনই না বলে অনেক দেরি হয়ে যাবে। বসুন। রফিক বসলেন। বশির তার সামনের সোফায় বসে বললেন, বলুন এবারে। এই ছবিগুলো বেরিয়েছে ইন্ডিয়ান কয়েকটা নিউজ পোর্টালে, একটু দেখুন জনাব। রফিক তার ফোনটা বশির আলীর দিকে এগিয়ে দিলেন। বশির আলী ফোনের স্ক্রিনে প্রথম ছবিটা দেখেই মুখ বিকৃত করে রফিককে তার ফোনটা ফেরত দিয়ে বললেন, দরকার নেই দেখার, এগুলো কোয়েটারই ছবি তো, আমাকে শুধু সেটা কনফার্ম করুন। জি, কনফার্ম জনাব। বশির আলী কয়েক সেকেন্ড রফিকের দিকে তাকিয়ে বললেন, এই ছবি বাইরে গেল কি করে রফিক সাহাব? জানি না জনাব, তবে আসাদ ফোন ধরছে না, সম্ভবত জনাব ইমতিয়াজ হোসেনের পার্টিতে আছে। বশির আলী রফিকের দিকে তীক্ষ্ণ চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে বললেন, দেখুন রফিক সাহাব, আমিও এ দেশেরই মানুষ। এখানে কোথায় কি হয় তা আমার পার্টির লোক আমাকে ঠিকই খবর দেয়। আপনারা যদি ভেবে থাকেন আমার কাজ হলো শুধু ঘরে বসে আরাম করা, তাহলে ভুল করবেন, খুব ভুল করবেন। আমাকে আপনি শুধু একটা কথা বলুন, হুসেন সাহাব কবে প্ল্যান করছেন? রফিকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। তিনি বললেন, জনাব, যে কোনো দিন, যে কোনো দিন। বশির বললেন, আপনি কোন দিকে আছেন? আমি 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 তো পাকিস্তানের শান্তির পক্ষেই আছি জনাব। ও কাম অন রফিক সাহাব, কাম অন। আপনি খুব ভালো করে জানেন ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে অভ্যুত্থান হলে আপনার পদত্যাগ করাটা বাধ্যতামূলক হয়ে যাবে। ঠিক আছে, আপনি বসুন, আমি হুসেন সাহেবকে ফোন করি। রিং হয়ে গেল প্রথমে, হোসেন ধরলেন না। আরেকবার ফোন করতে ধরলেন, বললেন, জি জনাব। বশির আলী বললেন, কোয়েটা জেলের ছবি গোটা পৃথিবীর কাছে পৌঁছে গেছে হুসেন সাহাব, খবরটা পেয়েছেন? ও না, পাইনি এখনো জনাব, তবে খুব খারাপ ব্যাপার। আপনি আপাতত প্রেসের কোনো রকম ফোন ধরা ছেড়ে দিন, আমি দেখে নিচ্ছি। আর কি কি হুকুম দেওয়ার আছে আপনার হুসেন সাহাব? জি জি জনাব। কি যে বলেন, আমি হুকুম দেওয়ার কেউ নয় জনাব। বেশ, তাহলে একটা কাজ করুন, আপনি বরং প্রেস ডাকুন, ওদের জানান আপনি যা জানাতে চান। জি জনাব, আমি ব্যবস্থা নিচ্ছি। বশির ফোন কেটে দিল। সাংবাদিকদের ফোন আসা শুরু হলো। তিনি ফোন অফ করে রফিককে বললেন, ইমতিয়াজ হোসেন কিচ্ছু করবে না রফিক সাহাব, উনি ইসলামাবাদ আসার আগে যা করার আপনাকেই করতে হবে। কি পারবেন তো? আমি আপ্রাণ চেষ্টা করব জনাব। কুয়েটা জেল সরাসরি আর্মির আন্ডারে তো? আচ্ছা, ইমতিয়াজ হোসেনের অপোজিট লবিতে কে আছেন এখন? ইসমাইল খান তো? জি জনাব। খোঁজ নিন, উনি ইসলামাবাদেই আছেন নাকি। তাহলে এখানে চলে আসতে বলুন, ওকে আমার কিছু কথা বলার আছে। জি জনাব। বশির পায়চারি করতে শুরু করলেন। হেরে যাবার আগে একটা শেষ লড়াই করতে হবে, যে করেই হোক, নইলে আজ রাতেই তাকে দেশ ছাড়তে হবে। এখন এ দেশে থাকাটা তার কাছে ঝুঁকির ব্যাপার হয়ে যাবে। গণরোষের নামে হয় তাকে খুন করা হবে, নয়তো জেলে ঢুকিয়ে দেবে। কোনোটাই হতে দেওয়া যাবে না। অন্ধকারে পাহাড়ি রাস্তার বুক চিরে কোয়েটা কান্দাহার হাইওয়ে দিয়ে পাকিস্তান আর্মির একটা ছোট্ট কনভয় যাচ্ছে। পাহাড়ি রাস্তায় গাড়ির গতিবেগ 40 পেরোতে পারছে না।
কনভয়কে অত্যন্ত সাবধানী হয়ে যেতে হচ্ছে। কাদিরের গাড়িতে কাদির আর কাউকে উঠতে দেননি। রুমান আলী এভাবেই তাকে যেতে বলেছিল। কাদির ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, আর কতক্ষণ লাগবে? ড্রাইভার বলল, আরও 2 ঘন্টা জানাব। কাদির বিরক্ত হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর বললেন, আচ্ছা, আমরা যেদিন বর্ডারে গেছিলাম তুমিই ছিলে না? ড্রাইভার বলল, জি না জানাব, ইমাদাত ছিল। তুমি কোন পোস্টে আছো? জি আমি সুবেদার আনিস আলী জানাব। ওকে ওকে, তুমি কি স্থানীয়? জি না জানাব, আমি রাওয়ালপিন্ডি থেকে এসেছি। তাও ভালো, এখানে তো যেদিকেই তাকাই বালদ ছাড়া কিছুই দেখতে পারি না। জি জানাব, তবে কোয়েটায় বালদ ছাড়াও অনেকেই থাকে, এরা একা না। ঠিক আছে, আমি আর কথা বলবো না, তুমি রাস্তায় কনসেন্ট্রেট করো। জি জানাব। খানিকটা পথ যাবার পর কনভয় দাঁড়িয়ে পড়ল। কাদির বিরক্ত হলেন, জিজ্ঞেস করলেন, আবার কি হলো? আনিস বলল, দেখছি জানাব। তার কথা শেষ হলো না, পরপর গুলির আওয়াজে চারিদিক গম গম করে উঠল। এলো পাথারি গুলি চলতে শুরু করলো কনভয়ের ওপরে। এক ঝাঁক বালোচ বিপ্লবী কনভয় আক্রমণ করেছে। কাদির ঝুঁকে বসলেন। গাড়ির কাছে গুলি এসে লাগলো। আনিস গাড়ি স্টার্ট করে দিয়ে বলল, বসে থাকুন জানাব, আমি জায়গাটা থেকে আপনাকে বের করে নিয়ে যাচ্ছি। কাদির বুঝতে পারলেন চারিদিকে গুলির বর্ষণের মধ্যেই প্রবল গতিতে গাড়ি স্টার্ট দিয়েছে আনিস। তিনি সভয়ে বললেন, দেখে চালাও, গাড়ি যেন কোনোভাবে খাদে গিয়ে না পড়ে। চিন্তা করবেন না জানাব, আমি ঠিক নিয়ে যাচ্ছি। কাদির ফোন করবার চেষ্টা করলেন, কিন্তু ফোনে কোনো টাওয়ার নেই। স্যাটেলাইট ফোনের জন্য পকেট হাতড়ে হতভম্ব হয়ে বুঝলেন যাত্রার তাড়াহুড়োয় তিনি স্যাটেলাইট ফোনটা কোয়েটাতেই ফেলে এসেছেন। কিছুটা যাওয়ার পর আনিস বলল, এবার উঠে বসতে পারেন জানাব, ওরা আর নেই। কাদির হাঁপ ছেড়ে উঠে বসলেন, বললেন, আচ্ছা, আমরা কোন দিক দিয়ে যাচ্ছি এবার? অন্ধকারে তো কিছুই বুঝতে পারছি না। আনিস বলল, নিশ্চিন্ত থাকুন জানাব, আমরা ঠিক রাস্তাতেই আছি। কাদির চোখ বুঝলেন, তার আর মাথা কাজ করছে না। এমনিতেই এত তাড়াতাড়ি বেরোতে হবে তিনি বুঝতে পারেননি। ভেবেছিলেন আজ রাত্রে বিশ্রাম নিলেই হয়ে যাবে। বেরোতে হলো তাড়াতাড়ি। তার ওপর ঘটনার আকস্মিকতায় তিনি এখন সম্পূর্ণ বিহ্বল হয়ে গেছেন। আধ ঘন্টা চলার পর গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে গেল। কাদির বললেন, কোথায় এটা? আনিস তার দিকে ফিরে বলল, আব্বাসাবাদ জানাব, আসুন, সবাই আপনার জন্যই অপেক্ষা করছে। কাদির চমকে উঠে বললেন, কে কে তুমি? তাতে কিছু যায় আসে না জানাব, আপনি আসুন। আমাকে আবার আজকেই অনেক দূরে চলে যেতে হবে, প্রচুর কাজ আমার। আপনার জন্য এরা সেই কখন থেকে বসে আছে। গাড়ির জানলার কাছে নক হলো। কাদির দেখলেন মশাল হাতে একজন তাকে দরজা খুলতে বলছে। তিনি আনিসকে বললেন, এরা বোধহয় আমাকে মেরে ফেলবে, তাই না? জানি না জানাব, কোয়েটা জেলে এদের স্ত্রী বাচ্চাদের আপনারা যে হালে রেখেছেন দেখলাম, তাতে এটুকু বুঝতে পারছি এরা খুব রেগে আছে। আপনি নামুন, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে, প্রচুর কাজ, বুঝলেন না? তুমি কে সেটা তো বলে যাও। আমি কে সেটা জেনে কোনো লাভ নেই জানাব, তবে আপনাদের আইএসআই ভালোবেসে আমাকে বাজ বলে ডাকে। আনিস ওরফে সৈকত গাড়ির লক খুলে দিল। কাদির গাড়ি থেকে নামলেন। বালোচ বিপ্লবীরা হৈ হৈ করে উঠল। বালোচ রেজিমেন্টের মেজর নিজে বালোচ নন, তিনি লাহোরের মানুষ। ইমতিয়াজ হোসেনের পিছু ছাড়ছেন না। সিঙ্গেল মল্টের গ্লাস হাতে নিয়ে পার্টির মধ্যমণি হয়ে ঘুরছিলেন ইমতিয়াজ হোসেন। এখানকার শেফের রান্না লাজবাব। মাঝে মাঝে কাবাব নিচ্ছেন। আসাদ দূরে দাঁড়িয়ে ফোন করছিল। ইমতিয়াজ হাত নেড়ে আসাদকে ডাকলেন। আসাদ তার কাছে এসে বলল, কনভয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছি না জনাব, কোনো সমস্যা হলো কিনা বুঝতে পারছি না। স্যাটেলাইট ফোনেও পাচ্ছি না কাদের সাহেবের কনভয়ের কাউকে। ইমতিয়াজের ভালো নেশা হয়েছিল। বললেন, ও সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। এই কাবাবটা নাও। ওয়েটার, ওয়েটার!
ইমতিয়াজ হাত নেড়ে বেয়ারাকে ডাকলেন। বেয়ারা এলে ইমতিয়াজ বললেন, ওকে কাবাব খাওয়াও। অনিচ্ছা সত্ত্বেও আসাদ কাবাব নিল। সাহিলকে ফোনে পাচ্ছে না, কনভয়ও কন্ট্যাক্ট করছে না। একমাত্র পাওয়া গেছে কোয়েটা ট্রাফিক কন্ট্রোলকে। মাঝরাতে শহরের ট্রাফিক কম থাকবে, তবু যাতে কোনো অসুবিধে না হয় তার ব্যবস্থা করেছে। ইমতিয়াজ জোর করে আসাদের হাতে স্কচের গ্লাস ধরিয়ে দিয়ে বললেন, আর নাও নাও ছোকরা, এনজয় করো, জাস্ট এনজয়। আসাদ গ্লাসটা ধরল। কিছু একটা তো সমস্যা হচ্ছে, কোথাও তো সমস্যা হয়েছে। কয়েক সেকেন্ড ভাবতে চেষ্টা করল কি সমস্যা হতে পারে। ইমতিয়াজ বালোচ রেজিমেন্টের মেজরকে ডেকে আসাদের সঙ্গে পরিচয় করালেন। এই যে আলাপ করিয়ে দিই, এই হলো আসাদ, আমাদের আমাদের হিরো। মেজর বললেন, জি, আমি আসাদকে খুব ভালো করে চিনি জনাব। হি ইজ রিয়েলি গ্রেট। ইনফ্যাক্ট এই সময় কোয়েতে আসাদ না থাকলে আমাদের খুব সমস্যা হয়ে যেত। আসাদ মেজরকে বলল, জনাব একটা কথা বলবেন? বলুন। কান্দাহার হাইওয়েতে ফোনের নেটওয়ার্ক কেমন? নেই বললেই চলে। কেন বলুন তো? একটা সিক্রেট মিশনের ব্যাপারে আপনাকে বলবো, তবে তবে কিছুক্ষণ পরে। কোনো সমস্যা নেই জনাব, আপনার যখন সুবিধা হবে আপনি আমায় বলবেন। ইমতিয়াজের সম্মানে গানের ব্যবস্থা করা হয়েছিল। একজন অফিসার বেসুরো গান গাইতে শুরু করলো। ইমতিয়াজ তা দেখে উৎসাহিত হয়ে নিজেও স্টেজে উঠে মোহাম্মদ রফির গান গাইতে শুরু করলেন। আসাদের ফোন বাজছিল। আসাদ দেখল সাহিল ফোন করছে। সে তাড়াতাড়ি ফোন ধরল। আরে তোমার ফোন পাওয়া যাচ্ছিল না কেন? কোথায় ছিলে? নেটওয়ার্কের খুব ট্রাভেল হচ্ছে জানাব, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। হ্যালো, শোনো না, আমি কিছুতেই কাদের সাহেবের ফোন পাচ্ছি না, কাউকেই পাচ্ছি না ওই কনভয়ের। কি করা যায় বলো তো? আপনি কি এখনো পার্টিতে? হ্যাঁ, মদ পেটে পড়লে হোসেন সাহেব সব ভুলে যান দেখছি। এখানে কন্ট্রোল রুম খোলার কথা ছিল, সেসব কিচ্ছু হয়নি। দেদার মদ গিলে যাচ্ছেন। এখন কোথায় গেল? ওই যে এখন আবার স্টেজে গান গাইছেন। ওখানে যত থাকবেন তত সমস্যা। তাহলে কি করব? বেরিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, পারলে বেরিয়ে যান। বেশ, তুমি চলে এসো, তবে আমি চুপচাপ বেরিয়ে যাচ্ছি। ওকে, আমি এসে ফোন করছি। মিনিট পাঁচেক এদিক সেদিক ঘুরে আসাদ গেটের বাইরে চলে গেল। সাহিল বাইক নিয়ে চলে এলো। আসাদ হাঁপ ছেড়ে বাঁচল। বাঁচা গেল। বাঁচার কিছু নেই, বাইকে উঠুন, একটা ঘটনা ঘটেছে। আসাদের ভ্রু কুঁচকাল। কি হয়েছে? চলুন, যেতে যেতে বলছি। কিছুক্ষণ পর তারা তাদের অফিস ঘরের সামনে এসে পৌঁছল। রাত গভীর হয়েছে, রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। সাহিল অফিস ঘরের দরজা খুলে বলল, টিভি দেখুন। আসাদ টিভি অন করল। প্রধানমন্ত্রী বসির আলী এত রাতে প্রেস কনফারেন্স করে জানাচ্ছেন, ফিল্ড মার্শাল ইমতিয়াজ হুসেন আমাকে কিছু না জানিয়ে আব্বাসাবাদের বাসিন্দাদের ওপর অকথ্য অত্যাচার করছেন। সেই সব ছবি আমার কাছে এসে পৌঁছেছে। সে অত্যাচার চোখে দেখা যায় না। আমি এই মুহূর্তে ইমতিয়াজ হোসেনকে বরখাস্ত করে তার পরিবর্তে ইসমাইল খানকে পাকিস্তান আর্মির ফিল্ড মার্শাল ঘোষণা করছি। ইমতিয়াজ হোসেন আমাকে কিচ্ছু জানাননি। জানালে এই ধরনের নোংরা কাজ আমি কখনোই সমর্থন করতাম না। ইমতিয়াজ হোসেন একজন দেশদ্রোহী, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আসাদ অবাক হয়ে টিভির দিকে তাকিয়ে রইল। সাহিল বলল, জনাব, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। আসাদ অবাক হয়ে বলল, কে? দরজা দিয়ে আফতাব ঢুকল। তার হাতে উদ্যত অটোমেটিক মেশিন গান। আসাদ সাহিলের দিকে চমকে তাকাল। সাহিল বলল, আমি তো আপনার দিকেই ছিলাম জনাব, কিন্তু আমাদের মা বোনেদের নিয়ে টানাটানি করলে তো আমার আর কিছু করার নেই। আপনি নিজেই বলেছিলেন ভালোবাসা এবং যুদ্ধে সব চলে। আমি আপনার কথাই মেনে চললাম। আসাদ পকেট থেকে রিভলভার বের করতে গেল। তার আগেই আফতাবের মেশিন গান গর্জে উঠল। আফতাব বালুচ তাকে গুলিতে ঝাঁঝরা করে দিল। সাহিল আসাদের পকেট থেকে
সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরালো। আফতাব বলল, আমার বিবিকে নিয়ে যেতে এসেছি, আর এই লাশটাও নিয়ে যাচ্ছি। ক্যান্টনমেন্টের সামনে টাঙিয়ে দেব। বালোচদের বউ মেয়েদের সঙ্গে ঝামেলা করার শাস্তি কি হয় পাকিস্তান দেখুক। নিয়ে যান। কাল থেকে আসাদ খুনের তদন্তভার আশা করি আমার কাছেই আসবে। খুব ভালো করে তদন্ত করব ইনশাআল্লাহ। ইমতিয়াজ হোসেন সোফায় বসেছিলেন। সিঙ্গেল মল্টের সমস্যা হলো নেশাটা যত সময় যায় তত জাঁকিয়ে বসে। স্টেজে কেউ একটা গান করছে, ইমতিয়াজ সেটা শোনারই চেষ্টা করছিলেন। কোয়েটার মেজর জেনারেল এসে তার সামনে দাঁড়ালো, বলল, জনাব, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। ইমতিয়াজ বললেন, কি ব্যাপার, কোথায় যেতে হবে? আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট এসেছে ইসলামাবাদ থেকে। আপনাকে আটক করবার অর্ডারও এসেছে। ইমতিয়াজ চোখ ছোট ছোট করে ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন। ব্যাপারটা মাথায় ঢুকছে না তো ঠিক করে। ব্যাটা বলে কি? এই তো পেছন পেছন ঘুরছিল কুকুরের মতো। বললেন, জাস্ট গেট লস্ট, গেট লস্ট। তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? এখন আপনি নোবডি জনাব, আপনাকে বরখাস্ত করা হয়েছে। চলুন চলুন, আর সময় নষ্ট করবেন না। তাকে গ্রেফতার করার সময়ও ইমতিয়াজ কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিলেন না। দেশের নবনিযুক্ত ফিল্ড মার্শাল তাকে বালক যোদ্ধাদের জন্য রাখা জেলের কুঠুরিতে বন্দি করার নির্দেশ পাঠিয়েছেন। নেশার ঘরেই ইমতিয়াজ অবাক হয়ে দেখলেন, যারা তার সঙ্গে গোটা সন্ধে মদ খেল, তার গান শুনে ধন্য ধন্য করল, তারাই তাকে টানতে টানতে নিয়ে গেল। ক্ষমতা থাকা আর না থাকার মধ্যে যে এত বড় পার্থক্য হতে পারে, ইমতিয়াজের বুঝতে বেশিক্ষণ লাগলো না। রাত 1টা, স্পিন বুলদাক শহর, কান্দাহার সীমান্ত। গোপন আস্তানায় ছটফট করছে রুমান আলী। কাদির সাহেবের রাত 11টার সময় চলে আসার কথা ছিল, এখনও পৌঁছলেন না। রুমান ঠিক করেছিল কাউকে কোনো প্রস্তুতির সময় না দিয়ে আজকে রাতেই পাকিস্তানে ঢুকে বালুচিস্তান পেরিয়ে যাবে। এর থেকে ভালো সুযোগ আর কিছুতেই হতো না। তার শাখরেদ বলল, জনাব, মৌলানাকে ফোন করুন। রুমান বলল, হ্যাঁ জানি, তোকে শেখাতে হবে না। মৌলানা এখন ঘুমোচ্ছে, বেশি ঝামেলা করার কোনো দরকার নেই, যা। আরও কিছুক্ষণ পায়চারি করল সে, তবু কোনো খবর এলো না। অবশেষে অধৈর্য হয়ে মৌলানাকে ফোন করল রুমান। ঘুমের ঘরে মৌলানা ফোন ধরে বললেন, মেজর জেনারেল পৌঁছেছেন? না জানাব, কোনো খবর এলো না এখনো। সেই থেকে অপেক্ষা করে আছি। এখনো না গেলে এবার আমাদের প্ল্যানটাই যে নষ্ট হয়ে যাবে জানাব। আমি কথা বলছি, তুমি অপেক্ষা করো। জি হুজুর। ফোন কেটে গেল। দ্বিতীয়বার ফোন বাজার আগেই রুমানের এক শাকরেদ দৌড়ে এলো। জানাব, বর্ডারে আফগান সৈন্যরা আমাদের ট্রাক আটকে দিয়েছে, ওরা এদিকেই আসছে, আমাদের আস্তানার খবর পেয়েছে খুব সম্ভবত। রুমান অবাক গলায় বলল, কি? আফগান সরকারের সেনা? এখানে তো কারোর আসার কথা ছিল না। যতক্ষণ না কাদির আসবে ততক্ষণ পাকিস্তান আর্মিকে বলা হয়েছিল বর্ডার খালি করে দেওয়ার জন্য। বেশ, আমি যাব ওই আফগানদের সাথে কথা বলতে। ওদের এত সাহস কি করে? ওই চল চল তো। একেবারেই যাওয়া ঠিক হবে না জনাব, পুরো ব্যাটালিয়ন এসে গেছে। আমাদের সঙ্গে গাদ্দারি হয়েছে জনাব, কেউ খবর দিয়ে দিয়েছে। পালাতে হবে, ওরা আমাদের পেলে আটক করবে। এখানে সিআইয়ের বেস ক্যাম্পের লোকেরা যদি জেনে যায় তাহলে ধরা পড়ে যাবে। চলুন জনাব, চলুন। গাড়িতে উঠে ফুঁসছিল রোমান। মৌলানাকে ফোন করে বলল, জনাব, পাকিস্তান আর্মি আমাদের ধোকা দিয়েছে জনাব, ওরা খবর করে দিয়েছে জনাব। মৌলানা ক্লান্ত গলায় বলল, ধোঁকা দেয়নি, বসির আলী হোসেন সাহাবকে গ্রেপ্তার করিয়েছে। এখন ইমতিয়াজ হোসেনের হাতে আর কোনো ক্ষমতা নেই। জনাব, তাহলে আমরা কি করব? কান্দাহারের ডেরায় লুকিয়ে থাকো কিছুদিন, সময় হলে ফিরবে। রুমান ফোন রেখে রেগে মেগে ফোনটা গাড়ির অন্য কোণে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, যে কত্তার খবর দিয়েছে না, আল্লাহ কসম, তাকে যখন সামনে পাবো ছাড়বো না।
রুমানের গাড়িটা একটা টয়োটা গাড়ির পাশ দিয়ে চলে গেল। গাড়ির চালক তাদের যেতে দেখে গাড়ি থামিয়ে হেসে ফোন বের করে দিল্লিতে ফোন করল। চিফ জেগেছিলেন, তার ফোন পেয়ে ধরলেন। হ্যাঁ বলো শায়ক। স্যার, রোমান পাকিস্তানে ঢুকতে পারলো না, পালাতে বাধ্য হয়েছে। আফগান সেনা ওদের সব ট্রাক বাজেয়াপ্ত করেছে, প্রায় 11টা ট্রাক আছে। কি আছে ট্রাকে? আর্মস, বারুদ, গাদা গাদা AK-47, সব কাশ্মীরে যেত যা বুঝতে পারছি। গুড গড, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। 11টা ট্রাক মানে ওরা নিশ্চয়ই এক্সপ্লোসিভ নিয়ে আসছিল। ভাগ্যিস তোমাকে ওখানে পাঠাবার কথা মাথায় এসেছিল। সৈকত পৌঁছেছে? না স্যার, এখনো আসেনি, তবে ফোন করে জানিয়েছে এসে গেছে। ঠিক আছে, তুমি সৈকতকে নিয়ে যাবে তো? দেখো রাস্তায় যেন কোনো বেগরবাই শুরু না করে। ওকে ভরসা নেই, ওর ওভার এনথুসিয়াজম ওর খুব বড় ক্ষতি করে দেবে একদিন, এটাই ভয়ের। না স্যার, আমি সৈকতের সঙ্গে ফিরবো না। তুষার স্যার আমাকে মুজাফফরবাদ যেতে বললেন, একটা অ্যাসাইনমেন্ট এসেছে। আর আই থিঙ্ক আমাদের সৈকতের মতোই আরও বেশি অফিসার দরকার। আপনার চিন্তার কোনো কারণ নেই। চিন্তা হয়, কারণ মাঝে মাঝে একেবারে হারিয়ে যায় ও। এগুলো আর তোমাকে কি করে বোঝাবো? তোমাকে নিয়ে তুষারও কি কম ভুগছে? শায়ক হেসে ফেলল। চিফ বললেন, যাই হোক, শোনো বড়াল, তুমি এনশিওর করবে সৈকত যেন দেশে ফেরে। ওকে পাকিস্তানে রাখার রিস্ক আপাতত নিতে পারছি না। ওকে স্যার, গুড নাইট অ্যান্ড বেস্ট অফ লাক। সাবধানে যেও। থ্যাংক ইউ স্যার। ফোন রেখে শায়ক সীমান্তের চেকপোস্টের কাছে এসে দাঁড়ালো। আফগান সেনা গোটা এলাকা ঘিরে দিয়েছে। পাক সীমান্তের কাছে একটা পাকিস্তান সেনাবাহিনীর গাড়ি এসে দাঁড়ালো। আফগানদের বলা ছিল সৈকতের আফগানিস্তানে প্রবেশ করতে কোনো সমস্যা হলো না। শায়ক সৈকতকে জড়িয়ে ধরে বলল, এলি তবে শেষমেশ। হ্যাঁ, চিফ কিন্তু হেভি খোঁজে আছে। ঠিক কি করেছিস তুই বলতো? সৈকত বলল, তেমন কিছু না। আপাতত কোয়েটা আর করাচির পুলিশ আমার নামে লুকআউট জারি করেছে। কোয়েটার আর্মি জেলে ম্যাথর সেজে ঢুকে ওরা যে কাজগুলো করছিল সেগুলো ছবি তুলেছি। ওদের মেজর জেনারেলকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। এগুলো কি আর এমন কঠিন ব্যাপার? এতে কি এত চাপ নেওয়া উচিত বলো? একেবারেই না। সাব্বাস মেরে শের। হ্যাঁ, সৈকত ক্লান্ত গলায় বলল, তাহলে শেষমেশ এখন কি বলা যায়? আমরা জিতলাম না হারলাম? এই খেলা কি আর একদিনের যে জেতা হারার হিসেব হবে? কাবুলে হাসান আলী আছে, ওদেরকে পাসপোর্ট দিয়ে দেবে। সাবধানে যাস। আর তুমি? আমার হলো শুরু আর তোমার হলো সারা। যা ভাই, দেখা হবে যদি বেঁচে থাকি। হ্যাঁ, গাড়িতে মেজর জেনারেল কাদিরকে বসিয়ে রেখে এসেছি। একদম চূড়ান্ত নিরাপদভাবে তুমি ওর সঙ্গে যেতে পারবে। ব্যাটার জীবন বাঁচিয়েছি, আমি না থাকলে বালক যোদ্ধারা ওকে মেরেই দিত। আপাতত হেল্প করবে, তবে ফোন করতে দেবে না। কোয়েটা পৌঁছে ব্যাটাকে মুখ হাত পা বেঁধে কোথাও ফেলে দিও। চাইলে খাদেও ফেলে দিতে পারো, বেঁচে যাবে, তবে হাত পা ভাঙবে। তোর ভয়টাই নেই না রে? হ্যাঁ, বাংলা সিরিয়াল ছাড়া দুনিয়ার কোনো কিছুতে আমি ভয় পাই না। তুমি কোথায় যাবে? আজাদ কাশ্মীর। আমিও যাব। আমি বাড়ি গিয়ে কি করব? সেই মা সিরিয়াল দেখবে আর আমার মাথা খেয়ে যাবে বিয়ে কর বলে। প্লিজ শায়কদা, আমি যাব। কেরে বল, চিফ জানলে রক্ষা নেই। আসি, ফোনটা রাখ, হাসানের কাছে দিয়ে দিস। অন্ধকারের মধ্যে শায়ক বালুচিস্তানে প্রবেশ করে কাদিরের গাড়িতে উঠল। গাড়ির আলো জ্বলে উঠল। সৈকত হাত নাড়ল। গাড়িটা ব্যাক করে শায়ক কোয়েটার উদ্দেশ্যে রওনা দিল। যতক্ষণ গাড়িটা দেখা যায় সৈকত দাঁড়িয়ে রইল। গাড়িটা অদৃশ্য হয়ে যেতে সে চিফকে ফোন করল। চিফ ঘুম জড়ানো গলায় বললেন, হ্যাঁ শায়ক, সব ঠিক আছে? সৈকত বলল, স্যার প্লিজ স্যার, আমি বাড়ি যাব না, আমাকে শায়কদার সঙ্গে পাঠানোর ব্যবস্থা করুন। ভোর রাতে ফোন করি আর কি হচ্ছে? কাল বিকেলের মধ্যে দিল্লিতে আমার অফিসে রিপোর্ট করবে, নইলে দেখবে আমি কি করি। সৈকত তাড়াতাড়ি ফোন কেটে দিয়ে ঘাম মুছে বলল, বাপরে কি খোঁচে গেছে, পুরো বাংলা সিরিয়ালের ভিলেন। যাকগে, কি আছে জীবনে, আম কাঠ পেছনে। হাই তুলতে তুলতে সৈকত শায়কের রেখে যাওয়া গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। এবার ঘরে ফেরার পালা।
কাহনে শুনলেন অপারেশন বালুচ শেষ পর্ব। রচনা অভিক অর্জুন দত্ত। বিভিন্ন চরিত্রে যেসব কলাকুশলী অভিনয় করেছেন তাদের নাম আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত শুনলেন সম্পূর্ণ উপন্যাসটি। যারা এই সিরিজের রাজকন্যার সন্ধানে এখনও শোনেননি তারা এক্ষুনি ডেসক্রিপশনের লিঙ্ক থেকে গল্পটা শুনে নিতে পারেন। আর আপনারা যদি গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করেন তাহলে আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারি আমরা। কোন চরিত্রে কাকে কেমন লাগলো এবং অবশ্যই গল্পটা কেমন লাগলো সেটা জানার জন্য কিন্তু আমরা অপেক্ষা করব আপনাদের কমেন্টের। শুধু একটাই কথা মনে রাখার, আজকের গল্পের মাধ্যমে কোনো মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া বা ভায়োলেন্সকে প্রমোট করা আমাদের উদ্দেশ্য নয়। সমস্ত ধর্মকে আমরা শ্রদ্ধা করি। যদি কারো খারাপ লেগে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন আশা করি। খুব শিগগিরই আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।